ড্রামার শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউরিকে, যে এখানে তার হাজব্যান্ড ভ্যানের কাছে রিকোয়েস্ট করছিল যে তার কিডনি ট্রান্সপ্ল্যান্ট যেন না করা হয়, কারণ সে এখানে তার বাচ্চার মা হতে চলেছে, আর যদি ট্রান্সপ্ল্যান্ট করা হয় তাহলে তার গর্ভপাত হয়ে যাবে। ভ্যান এখানে তার ওপর প্রচণ্ড রেগে গিয়ে বলতে শুরু করে যে, দেখো, মিথ্যে কথা বলা বন্ধ করো, ডক্টরস পরিষ্কারভাবে বলেছে তুমি প্রেগন্যান্ট নও, সুতরাং এই ফেক রিপোর্টস আমার সামনে আনবেই না। আর এখানে ঠিক এই সময়েই সে গার্ডদের ডেকে নেয় এবং তাকে জোর করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়। ইউরি এখানে বিশ্বাসই করতে পারছিল না যে তার নিজের হাজব্যান্ড ভ্যান এখানে তার প্রেমিকা শিনের জন্য তাকে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে বাধ্য করছে, আর সে তার কোনো কথাই বিশ্বাস করল না। এরপর কিছু সময় পর সেখানকার ডক্টরস বাইরে এসে জানায় যে এখানে ইউরি সত্যি সত্যি প্রেগন্যান্ট ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তারা তাকে বাঁচাতে পারল না, আর সে এখন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এটা শোনার সাথে সাথেই এখানে ভ্যান অনুভব করতে পারল যে ইউরি শেষ পর্যন্ত সত্যি কথাই বলছিল, সে একটুও মিথ্যে বলেনি এবং সে প্রচণ্ড অনুশোচনা করতে থাকলো। সেখানে এই প্রচণ্ড শকের কারণে সে হার্ট অ্যাটাক করলো এবং সেও সেখানেই অজ্ঞান হয়ে গেল। এই অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনাকে, যে আমাদের ফিমেল লিড, আর এই সব কিছু আসলে একটা উপন্যাসের অংশ ছিল। যে উপন্যাসটি পড়ে এখানে ইউনা প্রচণ্ড রেগে গেল এবং কিছু পাঠকদের ওপরও তার রাগ হচ্ছিল, কারণ বাকি পাঠকেরা এই গল্পটা নিয়ে বেশ সন্তুষ্ট ছিল যে ভ্যানও এখানে মারা গেল এবং সেও এখন আর বেঁচে নেই। কিন্তু এখানে ইউনার কাছে এই সব কিছু চরম অন্যায় মনে হচ্ছিল, কারণ ফিমেল লিড ইউরি এতটা কষ্ট সহ্য করলো আর শেষ পর্যন্ত খুব সহজেই এই গাধাটার মৃত্যু হয়ে গেল। সে তো কোনো কষ্টই পেল না, তার মানে সে তার কর্মের সঠিক শাস্তি পায়নি। ওই উপন্যাসটি এখানে তাকে মানসিকভাবে এতটাই নাড়া দিয়েছিল যে সে রাগের মাথায় নিজের ল্যাপটপ ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু সে ভাবল যে না, আমি নিজের ল্যাপটপ কেন ছুঁড়ে ফেলবো, আমি তো এই নতুন নতুন ল্যাপটপ কিনেছি। আর সে কমেন্ট করা শুরু করে দিল যে যদি এখানে আমার হাজব্যান্ড আমার সাথে এমন করতো, আর আমি যদি আগে থেকেই জানতে পারতাম যে এই সব কিছু ঘটতে চলেছে, তাহলে নিশ্চিতভাবেই আমি এখানে তাকে জ্যান্ত কবর দিয়ে দিতাম। আর সেদিনই সেখানে ল্যাপটপের ভেতর থেকে একটা অদ্ভুত আলো বেরিয়ে আসে, যেখানে ইউনা এখন ওই সাধারণ পৃথিবী থেকে এই উপন্যাসের জগতে ট্রান্সফার হয়ে গিয়েছিল। সে এখন ইউরি হয়ে সেখানে উপস্থিত, আর সেখানে কর্মচারীরা ছিল যারা এখানে ভ্যানকে জানাচ্ছিল যে স্যার, আমি নিজের চোখে দেখেছি ম্যাডাম এখানে ম্যাডাম সিনকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এটা শোনার পর এখানে ইউনা কিছুই বুঝতে পারছিল না, কারণ তারা সবাই এখানে তাকে ইউনা নামে ডাকছিল, আর এই প্লটটা তার কাছে বেশ চেনা চেনা লাগছিল। তারপর সে রিয়েলাইজ করতে পারলো যে সে কোনো স্বপ্ন দেখছে না, সে আসলেই এখানে উপন্যাসের ভেতরে চলে এসেছে এবং সে মনে মনে খুব খুশি হয়ে গেল, কারণ এখন এখানে সে নিজের প্রতিশোধ নিতে পারবে। ওই সময় এখানে ভ্যান ইউনার ওপর চিৎকার করছিল। ইউনা তাকে বলল যে ওহে বোকা মানুষ, আমার ওপর চিৎকার করা বন্ধ করো, আমি এখানে এই মেয়েটিকে ধাক্কা দিইনি। শিন এখানে ভ্যানের উদ্দেশ্যে বলল যে ধুরো, ছেড়ে দাও না, আমি ভুলবশত পড়ে গিয়েছি, আমার এখানে সিস্টার ইউনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। ভ্যান বলল যে দেখলে সে বেচারি কতটা নিরীহ আর দয়ালু প্রকৃতির মানুষ যে এই সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে। ইউনা তখন বলল যে তুমি কি কালা আর অন্ধ নাকি? চশমা পরার পরেও কি কিছু মাথায় ঢোকে না? লাগলে চশমার পাওয়ার বাড়িয়ে নাও। এখন ও যখন নিজে থেকেই স্বীকার করছে যে ও নিজেই পড়ে গিয়েছে, তাহলে তুমি আমার ওপর কেন দোষ চাপাচ্ছ? এই কথা শুনে তো ভ্যানের ভীষণ রাগ হয়ে গেল। সে ইউনার ওপর এতটাই বিরক্ত হয়ে গেল যে সে ইউনাকে চড় মারতে যাচ্ছিল, কিন্তু সেই চড়টি এখানে ভ্যানের নিজের গালে এসে লাগলো এবং চারপাশের সব কিছু যেন থমকে গেল। ইউনা পুরো শকড হয়ে গেল যে এখানে ভ্যান তাকে চড় মারলো, অথচ সে নিজে কিছুই অনুভব করতে পারল না। ঠিক এই সময় সেখানে উপন্যাসের হোস্ট চলে এলো, যে এসে এখানে ইউনাকে বলতে শুরু করলো যে উপন্যাসের জগতে তোমাকে স্বাগত। এখন থেকে এই উপন্যাস তোমার ইচ্ছে অনুযায়ী চলতে চলেছে। তোমার প্রধান কাজ হলো তুমি এখানে মেল লিডকে ডিভোর্স দেবে এবং তাকে চরম অনুশোচনার আগুনে পোড়াবে। এরপর তুমি তোমার নিজের আসল দুনিয়ায় ফিরে যেতে পারবে, যেখানে আসল দুনিয়ায় যাওয়ার পর এই টাস্ক কমপ্লিট করার বিনিময়ে তুমি বিলিয়ন বিলিয়ন সম্পত্তি পাবে। আর হ্যাঁ, এর পাশাপাশি এখানে তোমার শরীরে কোনো শারীরিক সমস্যা বা আঘাত আসবে না, কারণ যে আঘাতই তোমাকে করা হবে তার আসল কষ্ট সরাসরি এখানে সবার আগে অনুভব করবে তোমার নিজের হাজব্যান্ড ভ্যান। ইউনা তো তখন ভীষণ খুশি হয়ে গেল যে এত সুন্দর একটা মিশন, যেখানে সে মেল লিডকে অনুশোচনা করানোর সুযোগ পাবে এবং একই সাথে আসল দুনিয়ায় ফিরে যাওয়ার পর বিলিয়নস অফ ডলার পাবে, আর সেই সাথে আমার শরীরে কোনো আঘাতও লাগবে না, আমার অংশের কষ্টটাও আমার হাজব্যান্ড ভোগ করবে। এই অবস্থায় আমরা বর্তমানে ফিরে আসি, যেখানে সে আরও একবার সেই বিষয়টি সুবিধা নেওয়া শুরু করে দেয়। আর ভ্যান কিছুতেই বুঝতে পারছিল না যে শেষ পর্যন্ত চরটা তাকে কে মারল। অন্যদিকে ইউনা সমস্ত দোষ নিজের ওপর নিয়ে বলতে লাগলো যে হ্যাঁ, আমি ওকে মেরেছি, এবার একটা কাজ করো, তুমিও আমাকে মারা শুরু করে দাও। ওই কর্মচারী মেয়েটি বলল যে স্যার, কি মারবেন? আমি আপনাকে দেখাচ্ছি। শিন তো মনে মনে বেশ খুশি হয়ে গেল যে এসেছে আমার ভ্যানকে কেড়ে নিতে, আজ থেকে আমি তোমাকে একটুও ছাড়বো না। কিন্তু যখন সেই কর্মচারীটি এখানে ইউনাকে মারতে শুরু করলো, তখন তার আসল ব্যথা এখানে ভ্যান অনুভব করতে লাগলো। আর শুধু তাই নয়, তার গালে তো এখানে চড়ের দাগও বসে গেল। ইউনা এখানে কর্মচারীকে উস্কে দিয়ে বলল যে তুমি কি কিছু খাওনি নাকি? একটু জোরে মারতে পারো না? আর সে তাকে আরও জোরে আঘাত করলো, যার ফলে ভ্যানের অন্য গালেও চড়ের দাগ বসে গেল। ইউনা তখন বলল যে আরে, তোমার হাতে তো একদম জোর নেই, এক কাজ করো, চটি দিয়ে আমাকে পেটানো শুরু করে দাও। কিন্তু ততক্ষণে এখানে ভ্যান সঙ্গে সঙ্গে তাদের থামিয়ে দিল। কর্মচারীটি বলল যে
স্যার, আপনি আমাকে থামাবেন না। আপনি জানেন না এই মহিলা কতদিন ধরে এখানে ম্যাডাম শিনকে হ্যারাস করে আসছে, তাকে বুলি করে আসছে, আর তাও আবার আপনার পিঠ পিছে। এই বলে সে তাকে আরও একটা চড় বসিয়ে দিল, যার ফলে এবার তো ভ্যানের মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো। ইউনা ফোড়ন কেটে বলল যে, তোমার হাতে তো বিন্দুমাত্র জোর নেই। আর ভ্যান বলতে শুরু করলো যে, না জানি তুমি আমার ওপর কী ধরনের কালো জাদু করে দিয়েছ। ইউনা মনে মনে বলল যে, এক সেকেন্ড, আমার তো কোনো ব্যথা অনুভব হচ্ছে না, সেজন্য আমি এখানে কর্মচারীর কাজটা নিজেই করে নেব। এবং সে নিজে নিজেই একটি কাঁচের বোতল নিজের মাথায় ভেঙে ফেলল, আর ঠিক তখনই ভ্যান অজ্ঞান হয়ে গেল, যার ফলে সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। অন্যদিকে সেখানে ভ্যান জ্ঞান ফেরার সাথে সাথেই তার প্রথম নজরে পড়ল ইউনা, যে এখানে একটা আপেলের ভেতর প্রচণ্ড রাগের সাথে ছুরিটা গেঁথে দিচ্ছিল। সে তখনই ভয় পেয়ে গেল এবং তার পুরনো সব কথা মনে পড়তে লাগলো। ওই সময় সে ইউনাকে সরাসরি জিজ্ঞেস করেই ফেলল যে, এর আগেও কি আমি তোমার উপর কখনো হাত তুলেছি? ইউনা উত্তর দিল যে, সেটা তুমি নিজেই ভেবে দেখে নাও, নয়তো ভবিষ্যতে হাত তুললে তো তুমি এমনিতেও টের পেয়েই যাবে। তখন সে তাকে বলল যে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে প্রমিস করছি যে ভবিষ্যতে কখনো এমনটা আর হবে না। একই দিনে এখানে ভ্যানের মনে পড়ল যে যখনই সে অসুস্থ থাকতো সবসময় এখানে ইউনা তার জন্য অপেক্ষা করত আর তার জন্য জাউ ভাত বানিয়ে নিয়ে আসতো, যে খাবার সে কখনো খেতও না এবং রাগের মাথায় তা রিজেক্ট করে দিত। আর এই খাবারের ব্যাপারেই এখানে সে ইউনাকে জিজ্ঞেস করছিল। ইউনা তখন বলল যে, দেখো দেখো, কেমন নির্লজ্জের মতো তুমি এই খাবারের কথা জিজ্ঞেস করছো। কতবার আমি কষ্ট করে বানিয়েছি আর কতবার তা ফেলে দিতে হয়েছে, কারণ তোমার তো আমার হাতের রান্না পছন্দই হতো না। আর তাছাড়া চিন্তা করো না, আজ তোমার এই পৃথিবীতে শেষ দিন নয় যে তোমাকে এই খাবার খেয়েই বাঁচতে হবে। আর এখানে সে প্রথমবার ইউনার কাছে দুঃখ প্রকাশ করল। ইউনার মনে হতে লাগলো যে সম্ভবত এর ভেতরের এআই সিস্টেম সরি বলছে, কারণ ভ্যান নিজে থেকে সরি বলবে এটা তো কোনোভাবেই সম্ভব নয়। আর ততক্ষণে সেখানে শিন খাবার নিয়ে হাজির হলো। ইউনা তিরস্কার করে বলল যে, হ্যাঁ হয়ে গেল, এসে গেছে তোমার পছন্দের খাবার। ভ্যান বলল যে, ওটা আর এটা কি এক হলো? শিন তখন বলল যে, আরে মনে হচ্ছে এখানে তোমার আমার হাতের খাবার পছন্দ হবে না, কারণ তোমার তো ইউনার হাতের খাবারই পছন্দ। তখন সে শিনকে সান্ত্বনা দিয়ে বলল যে, তেমন কোনো কথা নয়, তোমার বানানো খাবারও বেশ ভালো। এরপর সে ইউনাকে নিজের হাতে খাইয়ে দেওয়ার জন্য অনুরোধ করল। ইউনা ঝাঁঝালো গলায় বলল যে, হাতে খাইয়ে দেবো মানে? তোমার কি মনে হচ্ছে আমি তোমার চাকরানি হয়ে এসেছি যে তোমাকে এখানে হাত দিয়ে খাইয়ে দেব? তোমার মাথায় আঘাত লেগেছে, হাতে তো নয়, নিজে নিজেই খেয়ে নিতে পারো। আর ওই সময় এখানে ভ্যান তাকে বোঝানোর চেষ্টা করছিল যে, দেখো, তুমি বারবার এখানে শিনকে নিয়ে জেলাস ফিল করো না। 7 বছর আগে এখানে শিন আমার জীবন বাঁচিয়েছিল, শুধু সেই কারণেই আমি এখন পর্যন্ত এখানে তার দেখভাল করে আসছি। তখন এখানে ইউনা তার সামনে ডিভোর্স পেপারস রেখে দিয়ে বলল যে, আমি ডিভোর্স চাই, কারণ এখন আমি তোমাদের দুজনের এই নোংরা আর ড্রামাটিক নাটকের মাঝে পড়তে চাই না। শান্তিতে নিজের জীবনটা কাটাতে চাই, আর আমি চলে যাওয়ার পর তোমাদের দুজনের যা ইচ্ছে তোমরা করতে পারো। ভ্যান অবাক হয়ে বলল যে, শেষ পর্যন্ত তুমি এত নোংরা চিন্তাভাবনা নিজের মাথায় আনলে কিভাবে? আমি আর ও তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একে অপরের খুব ভালো ফ্রেন্ড। তুমি যেমনটা ভাবছো আমাদের মাঝে তেমন কিছুই নেই। ইউনা দৃঢ়তার সাথে বলল যে, তুমি এখানে আমার সাথে মিথ্যে বলতে পারো, কিন্তু নিজের সাথে মিথ্যে বলা বন্ধ করো। আমাদের অতীত জীবনের কোনো একটা মুহূর্তের কথা মনে আছে যেখানে তুমি শিনের চেয়ে আমাকে বেশি প্রায়োরিটি দিয়েছো? ভবিষ্যতে আমি এখানে মরতে চাই না, সেজন্য শান্তিতে এই ডিভোর্স পেপারসে সাইন করে দাও। শিন মাঝখান থেকে ফোড়ন কেটে বলল যে, সিস্টার, তুমি যেমনটা ভাবছো তেমনটা মোটেও নয়। আর তখনই ইউনা তাকে একটা জোরালো চর কষিয়ে দিল, এই বলে যে, তোমাকে কি কেউ মাঝখানে কথা বলার পারমিশন দিয়েছে? দেয়নি তো। যখন তোমার ডায়লগ আসবে তখন বলবে, এখনকার মতো নিজের মুখে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকো। তখন এখানে ভ্যান ইউনার ওপর ভীষণ চিৎকার করতে লাগলো। ইউনা বলল যে, দেখলে কিভাবে তুমি ওর সাইড নিচ্ছ, এখন এর চেয়ে বড় প্রমাণ আমি তোমাকে আর কি দেব? শান্তিতে এটাতে সাইন করো আর আমার পিছু ছাড়ো। তখন এখানে ভ্যান বলতে শুরু করলো যে, না জানি হঠাৎ করে তোমার কি হয়ে গেল, তুমি তো আগের সেই নরম মনের ইউনা নও। ইউনা ঠান্ডা গলায় বলল যে, পুরনো ইউনা তো অনেক আগেই মরে গিয়েছে, যদি তাকে খুঁজতে চাও তাহলে যাও গিয়ে মাটির নিচে খোঁজো, দাফন করে রেখে এসেছি আমি তাকে। আর এখানে সে রাগ করে ডিভোর্স পেপারস ছিঁড়ে ফেলে দিল। এটা বলে যে, যতদিন না আমি মরছি ততদিন তুমি ডিভোর্স পাবে না। এখানে ইউনা বলতে শুরু করলো যে, দেখো, এখানে আমি তোমাকে নিজের হাতে প্রাণে মারতে পারবো না, কারণ তাহলে আমি জেলে চলে যাব, আর শান্তিতে তোমার সাইন করতে কি সমস্যা? কিন্তু এখানে সে সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিল আর বলল যে, এই সব কিছু কেবল একটা ভুল বোঝাবুঝি। ছোটবেলা থেকে আমরা দুজনে একসাথে বড় হয়েছি, আর আমি তো এখানে শিনকে নিজের বোনের মতো দেখি। এই কথা শোনার পর এখানে শিনের প্রচণ্ড রাগ হতে লাগলো যে, ও আমাকে বোনের নজরে দেখে, কিন্তু আমি তো ওকে ভাইয়ের নজরে দেখি না। সুতরাং সে তাদের দুজনকে ঝগড়া করা থেকে আটকালো আর ঘর থেকে যাওয়ার আগে জানবুঝকার এখানে ইউনার ওপর স্যুপ ফেলে দিয়ে গেল, এবং তাও আবার ফুটন্ত গরম স্যুপ, যার আসল ছ্যাঁকাটা এখানে ভ্যানের গায়ে লাগলো। শিন কাচুমাচু হয়ে বলল যে, এ কি, স্যুপ তো আমি এখানে তোমার ওপর ফেলেছিলাম। এটা বলতেই ইউনা তার হাত ধরে ফেললো আর বলল যে, দেখলে, এখন তো এই কথা ভ্যান নিজেও শুনেছে যে তুমি আমার ওপর স্যুপ ফেলেছো, এবং তাও আবার জানবুঝকার। এবার চলো আবার এটার পুনরাবৃত্তি করো। ভ্যান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে শিনকে জিজ্ঞেস করতে লাগলো যে, এটা কি শিন, তুমি জানবুঝকার এখানে ইউনার ওপর স্যুপ ফেলেছ? আর ঠিক এই সময়েই সে অজ্ঞান হওয়ার নাটক করা শুরু করে দিল।
যেখানে বেচারা ভ্যান চিৎকার করে করে ডক্টরদের ডাকতে লাগলো তার প্রেমিকা শিনের জন্য। অন্যদিকে বন্ধুরা, এখানে আমাদের জানা যায় যে শিনের সাথে যে ডক্টর রয়েছে সে আসলে তার খুব ভালো বন্ধু, আর এই পুরো সময় সে তাকেই সাপোর্ট করছে। এর আগের জীবনে এখানে ভ্যানকে এই সমস্ত ফেক ইনফরমেশন ওই ডক্টরই দিয়েছিল যে ইউনা প্রেগন্যান্ট নয় এবং সে মিথ্যে বলছে। ওই সময় এখানে ডক্টর আরও একটা বড় মিথ্যে বলা শুরু করে দিল যে শিনের ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, যার মানে হলো তাদের এখানে ব্লাড ট্রান্সফার করতে হবে, আর সেই গ্রুপের ব্লাড তাদের ব্লাড ব্যাংকে এই মুহূর্তে নেই, যার মানে দাঁড়ায় এখন এখানে ইউনাকেই ব্লাড ট্রান্সফার করতে হবে, যে কাজের জন্য সে সরাসরি মানা করে দিল। তখন তো এখানে ভ্যান তাকে টাকার লোভ দেখানো শুরু করে দিল যে প্লিজ তুমি এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাও। ইউনা তখনও মানা করছিল, কিন্তু কিছুক্ষণের জন্য সে ভাবলো যে টাকা তো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কিন্তু তখনই তার নিজের আসল লক্ষ্যের কথা মনে পড়ে গেল। আর অবশেষে এখানে ভ্যান বলেই দিল যে ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু এর বদলে তোমাকে এখানে ওকে ব্লাড ট্রান্সফার করতে হবে। ইউনা তো এখানে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। অন্যদিকে বন্ধুরা, এখানে শিন মনে মনে খুব আনন্দ পাচ্ছিল, কারণ এমনটা করে এখানে সে ইউনার জীবনটা পুরোপুরি ছাড়খাড় করে দিতে পারবে। আর ততক্ষণে এখানে ভ্যান আচমকা অজ্ঞান হয়ে গেল, যেখানে কেউ কিছুই বুঝতে পারল না। কিন্তু ইউনা খুব ভালো করেই জানতো যে এখানে ব্লাড ট্রান্সফার এতটাই বেশি হয়েছে যে তার শরীর প্রচণ্ড যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল, আর সেই একই যন্ত্রণা এখানে ভ্যান অনুভব করছিল। জ্ঞান ফেরার পর এখানে ভ্যান ইউনাকে জিজ্ঞেস করতে লাগলো যে শেষ পর্যন্ত তুমি আমার সাথে কি করলে। ইউনা উল্টো চেপে ধরে বলল যে তুমি এখনও আমার ওপর ব্লেম দিচ্ছ। একটা তো এখানে তোমার এই শিনকে বাঁচানোর জন্য আমি 1 মিলিলিটারেরও বেশি নিজের রক্ত দিয়েছি, আর তুমি সবশেষে আমার ওপরই চিৎকার করছো। তখনই ভ্যান রিয়েলাইজ করতে পারলো যে হ্যাঁ, এতে তো ইউনার কোনো ভুলই নেই, এবং সে তাকে প্রমিস করলো যে এমনটা দ্বিতীয়বার আর কখনো হবে না। ইউনার এখানে তার অতীত জীবনের সমস্ত কথা মনে পড়ছিল, যে কিভাবে এখানে একটা দিন সে ভীষণ অসুস্থ ছিল, আর ওই সময় ভ্যানের কাছে শিনের একটা কল এসেছিল, যেখানে শিন অসুস্থ হওয়ার নাটক করছিল। সুতরাং সে শিনের কাছে চলে যাচ্ছিল। ইউনা তাকে বারবার অনুরোধ করছিল থামার জন্য, কারণ সে নিজে তখন খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে ছিল, কিন্তু এখানে সে তাকে সম্পূর্ণ ইগনোর করে দিল এবং শিনের কাছে চলে গেল। শুধু তাই নয়, আমরা এখানে এই উপন্যাসের শুরুতে যে সিনটা দেখেছিলাম, যেখানে জানবুঝকার শিন ইউনার ওপর সিঁড়ি থেকে ফেলে দেওয়ার মিথ্যা দোষ চাপিয়েছিল, ওই সময় তো সে তাকে পুলিশ স্টেশন পর্যন্ত নিয়ে গিয়েছিল সেই ভুলের জন্য, যা ইউনা কখনো করেনি। সুতরাং সে এটাই ভাবছিল যে শেষ পর্যন্ত আমি এই বেকুফ মানুষটাকে ক্ষমা কেন করব। তাই সে তাকে বলল যে দেখো, ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, কারণ এখানে তুমি আমাকে বলেছিলে যে আমি একবার ব্লাড ডোনেট করে দিলে তারপর তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু এখানে ভ্যান সম্পূর্ণ পিছিয়ে গেল এবং বলল যে আমি এটা করতে পারবো না। দেখো, তোমাকে ভবিষ্যতে কখনো এখানে ব্লাড ডোনেট করতে হবে না, এই বিষয়ের গ্যারান্টি আমি দিচ্ছি, কিন্তু প্লিজ প্লিজ আমার কাছ থেকে ডিভোর্স নিও না। ইউনা অবাক হয়ে বলল যে ডিভোর্স নিও না? এই জিনিসের জন্য তুমি রিকোয়েস্ট করছো? তোমার মনে আবার আমার জন্য ভালোবাসা জেগে ওঠেনি তো? সেই কারণেই কি তুমি আমার থেকে দূরে যেতে চাইছো না? এই কথা শোনার পর সে রাগের মাথায় অস্বীকার করলো এবং বলল যে ভালোবাসা, আর তাও তোমার মতো মেয়ের সাথে? ভুলো না যে এখানে তুমি আমাকে ফাঁদে ফেলে বিয়ে করেছো, যেখানে তুমি আমার ড্রিঙ্কসের মধ্যে ড্রাগস মিশিয়েছিলে, আর সেই কারণে দায়িত্ববোধ থেকে বাধ্য হয়ে আমাকে তোমাকে বিয়ে করতে হয়েছিল। এখন ইউনা খুব ভালো করেই জানে যে এই সব কিছু এখানে ইউনার প্যারেন্টস করেছিল, কিন্তু এখানে তারা তার রিয়াল প্যারেন্টস নয়, বরং তারা অ্যাডাপটিভ আর ফেক প্যারেন্টস ছিল। ভ্যান বলল যে কি হলো, এখন কেন চুপ হয়ে গেলে? পুরনো কথা মনে করে এখানে নিজের ওপর লজ্জা লাগছে তো? দেখলে, আমি এখানে তোমাকে কত শত ভুলের জন্য অলরেডি ক্ষমা করে দিয়েছি। এখন তোমাকে এই সমস্ত জিনিসের জন্য নতুন করে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আর ঠিক এই মুহূর্তেই সেখানে ভ্যানের বাবা মা চলে এলো, যাদের দেখে শিন তো মনে মনে ভীষণ খুশি হয়ে গেল। আর ইউনা আগে থেকেই জানতো যে এই উপন্যাসের ভেতরে ভ্যানের যে বাবা মা আছে তারা এখানে ইউনার, অর্থাৎ সেই ক্যারেক্টার ইউরির সবসময় এগেনস্টে থাকতো এবং প্রতিবার এখানে শিনকেই সাপোর্ট করতো। ইনফ্যাক্ট এখানে যখন তারা এলো, এই কথা ভেবেই শিনের আনন্দ হচ্ছিল যে শেষ পর্যন্ত কেউ তো এখানে এলো তার সাইড নেওয়ার জন্য। তারা সেখানে এসে ইউনার ওপর চিৎকার করা শুরু করে দিল যে এই সমস্ত ভুল এখানে তোমার, তুমি আমার ছেলের খেয়াল ঠিকমতো রাখোনি, আর এখন তার এমন অবস্থা হয়ে গিয়েছে, তুমি 1 নম্বরের ডাইনি। এটা শোনার পর তাদের ছেলে ভ্যান তাদের শান্ত করতে যাচ্ছিল, কিন্তু ইউনা নিজেই শুরু করে দিল, এই বলে যে আমাকে ডাইনি বলছো? তুমি নিজে তো এখানে বুড়ি হয়ে গিয়েছো, নিজের মুখ কখনো আয়নায় দেখেছো যে কেমন দেখায়? আর এখানে আমি কি ওর মা যে 24 ঘন্টা ওর আঙুল ধরে ধরে ঘুরে বেড়াবো? এত বড় ধেড়ে ছেলে হয়েছে, নিজের খেয়াল তো নিজেই রাখতে পারে, আর আমি এমনকি রাজপ্রাসাদ পেয়ে গিয়েছি ওকে বিয়ে করে? আমি তো এমনিতেও এখানে ডিভোর্স নিতে চাই। এমন সব কড়া কথা শুনে তো আন্টি পুরো অবাক হয়ে গেল যে ইউনা তাদের উল্টো জবাব দিচ্ছে। তখনই সে তাদের সবাইকে শান্ত করার চেষ্টা করছিল। ইউনা তাকে ধমকে বলল যে তুমি চুপ থাকো, তোমার থেকে তো আমি ডিভোর্স নিয়েই ছাড়বো। আর আন্টিও রেগেমেগে বলল যে একদম ঠিক বলেছ, তোমার মতো মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসেবে কখনো মেনে নিতে পারবো না। সে গার্ডদের ডাকলো এবং তাকে শাস্তি দেওয়ার নির্দেশ দিয়ে বাইরে বের করে দিল, যেখানে ভ্যান কন্টিনিউয়াসলি বারণ করছিল, কিন্তু যেমনই ইউনাকে চড় থাপ্পড় আর লাথি মারা শুরু হলো, সেই সমস্ত আঘাত এখানে ভ্যানের শরীরে ফিল হতে লাগলো। ভ্যান বিছানা ছেড়ে ছটফট করে উঠে যাচ্ছিল, যেখানে বাকি সবাই তাকে আটকে রাখছিল। সে চিৎকার করে বলছিল যে আমি এখানে ইউনাকে যন্ত্রণার মধ্যে দেখতে পারবো না, প্লিজ এই সব কিছু বন্ধ করুন।
যদি আপনারা ওকে আঘাত করেন তাহলে আমারও কষ্ট হবে। এখন এই বিষয়টি সে ফিজিক্যালি তাদের বোঝানোর চেষ্টা করছিল। এখন তাদের মনে হতে লাগলো যে সম্ভবত ভ্যানের এখানে ওকে পছন্দ হতে শুরু করেছে, এই কারণে সে এমন ফিলোসফি মার্কা উল্টোপাল্টা কথা বলছে। সুতরাং তারা এখানে তাকে সেটাই বোঝাচ্ছিল যে দেখো, ইউনা তোমার জন্য একদমই ভালো নয়, ওর চোট লাগে তো লাগুক, এতে তোমার কি এসে যায়। ভ্যান মনে মনে ভাবল যে এখন আমি এদের কিভাবে বোঝাই যে আসল কষ্টটা এখানে আমার হচ্ছে। ততক্ষণে এখানে ইউনা একদম ফিট অ্যান্ড ফাইন ভেতরে এলো। শিন তাকে দেখে অবাক হয়ে গেল এবং বলল যে তুমি পুরোপুরি অলরাইট কিভাবে দেখাচ্ছ। ইউনা বলল যে কেন, তুমি এখানে গুন্ডা পাঠিয়েছিলে আমাকে একেবারে খতম করে দেওয়ার জন্য। তখনই ভ্যান ডিফেন্ড করে বলল যে শিন এমনটা মোটেও করতে পারে না, ও খুবই নিরীহ আর ইনোসেন্ট একটা মেয়ে। ইউনা বলল যে ঠিক আছে, তাহলে নির্ঘাত তোমার বাবা মা করেছে এই সব কিছু। আঙ্কেল আন্টি বলতে শুরু করলো যে মানছি আমরা তোমাকে ঘৃণা করি, কিন্তু আমরা কোনো মানুষের প্রাণ নিতে পারি না, সেটা আমাদের স্বভাবে নেই। তারপর সে শিনের দিকে তাকালো। শিন এখানে খুবই কায়দা করে বলতে শুরু করলো যে দেখুন, আমি কিছুই বুঝতে পারছি না যে শেষ পর্যন্ত ইউনা কি বলতে চাইছে। আমার তো মনে হচ্ছে এখানে ইউনা জানবুঝকার আমার উপর মিথ্যা অপবাদ দিতে চাইছে। ওই সময় এখানে আন্টি ভ্যানকে বলতে লাগলো যে দেখলে আমি বলেছিলাম না, এই মেয়েটাকে এখানে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়ার প্রয়োজন রয়েছে, সহজে এ সোজা হওয়ার পাত্রী নয়। ইউনা চেঁচিয়ে বলল যে একদম ঠিক বলেছেন আপনি, যান গিয়ে আপনার গার্ডদের ডেকে আনুন আর তাদের বলুন আমাকে এত মারুক যেন আমি একেবারেই মরে যাই। এটা শোনার সাথেই এখানে ভ্যান প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং নিজের বাবা মাকে বারণ করে দিল এমন কিছু করার জন্য, কারণ সে চায় না ইউনার বদলে তার নিজের প্রাণটা চলে যাক। সবাই এখানে তাকে বোঝাচ্ছিল ইউনাকে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু সে পরিষ্কার মানা করে দিল, এই বলে যে ইউনাকে ছাড়া সে বাঁচতে পারবে না। ইউনা টিপ্পনি কেটে বলল যে হ্যালো, এটা কোনো ধরনের কথা বলছো? আমি কি এখানে এই পৃথিবীর অক্সিজেন বানিয়ে বসে আছি যে আমার অক্সিজেনের কারণে তুমি এখানে শ্বাস নিতে পারছো? আমাকে ডিভোর্স দেওয়ার পর তোমার শ্বাস আটকে যাবে না, তুমি তো ইনফ্যাক্ট এখানে শিনের সাথে একটা সুন্দর জীবন কাটাবে। তখন সে তাকে বলছিল যে দেখো, আমি তোমাকে ডিভোর্স দেব না। ইউনা বলল যে আচ্ছা, তাহলে সলিউশন তো একটাই যে তুমি শুধু আমার সাথেই থাকবে। আর তাহলে শিনের কি হবে? শিনের দায়িত্ব কে নেবে? তুমি তো এখানে শিনকে ছাড়তে পারবে না। এখানে শিন কান্নাকাটি শুরু করে দিয়ে বলতে লাগলো যে মনে হচ্ছে এখানে সমস্ত ভুল আমার এখানে শুরু থেকেই আসা উচিত হয়নি। ইনফ্যাক্ট আমার তো এখানে বেঁচে থাকারও কোনো অধিকার নেই। মনে হচ্ছে আমার এবার মরে যাওয়াই ভালো। ইউনা হাততালি দিয়ে বলল যে আরে বাহ, এত দেরিতে রিয়েলাইজেশন হলো, কিন্তু এখনও বেশি দেরি হয়ে যায়নি শিন, তুমি এখনও চাইলে জানলা দিয়ে লাফ দিয়ে নিজের প্রাণ দিয়ে দিতে পারো। এটা শোনার সাথে সাথেই সে অবাক হয়ে গেল যে ইউনা, তোমার শেষ পর্যন্ত হলোটা কি? ইউনা বলল যে আরে তুমি এখানে আমার ব্যাপারে চিন্তা করো না, নিজের ব্যাপারে ভাবো যে তোমাকে এখন কি করতে হবে। তখন শিনের মনে হতে লাগলো যে আমি যদি জানলার কাছে যাই তাহলে কেউ না কেউ তো আমাকে বাঁচানোর জন্য অবশ্যই চলে আসবে। আর এখানে ঠিক তেমনটাই হলো। আর অন্যদিকে এখানে ইউনার মাথায় একটা চরম বুদ্ধি এলো যে সে যদি ওখানে যায় তাহলে শিন নিশ্চিতভাবেই তাকে একটা ধাক্কা দেবে, আর তারপর ইউনার হাত পা ভাঙুক আর নাই ভাঙুক, ইউনা তো পুরোপুরি ফাইন থাকবে, আর আসল চোট এখানে ভ্যানের লেগে যাবে। সেজন্য জানবুঝকার এখানে সে শিনকে প্রভোগ করতে করতে এগিয়ে গেল। এখন শিন সত্যি সত্যি এখানে ইউনাকে ধাক্কা দিয়ে দিল, কিন্তু ততক্ষণে এখানে ভ্যান ইউনাকে ধরে ফেলে তাকে সেভ করে নিল। ইউনা নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না যে ভ্যান এখানে তার এত কেয়ার করে যে তাকে সত্যি সত্যি বাঁচিয়ে নিল। যার পর এখানে শিন তাকে বলল যে ইউনা, তুমি নিজের প্রাণ দেওয়ার জন্য কেন এগিয়ে গিয়েছিলে? আর ইউনা একটা কড়া চড় তার গালে বসিয়ে দিল, যেখানে আঙ্কেল আন্টি ইউনার ওপর চিৎকার করতে লাগলো। ইউনা বলল যে নিজের ছেলের মতো তোমরা নিজেরাও একটা চশমা কেন পরে নাও না? চোখে দেখতে পাচ্ছ না যে কিভাবে এখানে শিন আমাকে ধাক্কা মেরেছিল? নাকি আমি নিজের প্রাণ দেওয়ার জন্য ওখানে গিয়েছিলাম? তখনই শিন ফুপিয়ে কেঁদে বলল যে আরে তুমি আমার ওপর এখনও দোষ চাপাচ্ছ? তোমরা তো জানো যে এখানে আমার শোল্ডারে ফ্র্যাকচার রয়েছে, যেখানে আমি হাত বেশি নাড়াচাড়া করতে পারি না, তাহলে আমি তোমাকে ধাক্কা কেন দেব? আমি এতটা খারাপ মানুষ নই যতটা তুমি আমাকে ভাবো। এতক্ষণে এখানে ইউনার তো তার কথা শুনে চরম হাসি পাচ্ছিল। সে বলল যে আচ্ছা, তাহলে আমার এই হীরের পেন্ডেন্টটা আমাকে ফেরত কেন দিয়ে দিচ্ছ না? তখনই শিন আমতা আমতা করে বলল যে আরে তুমি মিথ্যে কেন বলছো? যদি তোমার এখানে এই পেন্ডেন্টটা পছন্দ হয়ে থাকে তাহলে আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু তুমিও জানো যে এই পেন্ডেন্টটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। ইউনা এখানে হাসতে হাসতে ফেটে পড়ল আর বলল যে দেখো, কতদিন আর এই মিথ্যে কথা বলবে যে তুমি এখানে ভ্যানের জীবন বাঁচিয়েছ? মনে হচ্ছে এখানে তোমার মাথায় ঢুকছে না। তুমি বর্তমানে এখানে এত মিথ্যে বলে যাচ্ছ যে তোমার শোল্ডার ফ্র্যাকচার, তুমি নিজের হাত নাড়াতে পারো না, তুমি ঠিকমতো দৌড়াতে পারো না। তাহলে আমাকে একটা কথা জানাও তো, 7 বছর আগে তুমি এখানে ভ্যানকে কিভাবে বাঁচিয়েছিলে? কারণ ভ্যানের বডি তো বেশ ওভারওয়েট, তাহলে তুমি কি ওকে এখানে নিজের মাথায় তুলে নিয়ে এসেছিলে? এটা শোনার সাথে সাথেই এখানে ভ্যানের মনেও চরম ডাউট তৈরি হতে শুরু করলো এবং সে শিনকে জিজ্ঞেস করলো যে তুমি কি সত্যি সত্যি আমাকে বাঁচিয়েছিলে নাকি ওটা স্রেফ একটা ভুল বোঝাবুঝি ছিল? শিন কান্নায় ভেঙে পড়ে বলল যে তুমি এখানে আমার ওপর সন্দেহ করছো? আর এমনটা বলে সে খুব আপসেট হয়ে গেল এবং ইমোশনালি কান্নার নাটক করতে লাগলো। ভ্যান বলল যে দেখো, আমাকে ভুল বোঝো না, আমি তো স্রেফ এখানে আসল সত্যিটা জানতে চাইছি। সে তখন তার গায়ে আগুনের পোড়া দাগ দেখাতে দেখাতে বলতে লাগলো যে আচ্ছা, আমি যদি তোমাকে না বাঁচাতাম তাহলে কি এই সব কিছু মিথ্যে? আর তাছাড়া আমার কাছে এখন বেঁচে থাকার জন্য মাত্র 3 মাস সময় বাকি আছে,
এটা শোনার সাথে সাথেই সেখানে সবাই খুব ইমোশনাল হয়ে গেল এবং পরে এখানে শিন সবার কাছে ক্ষমা চাইতে লাগলো। আর আঙ্কেল আন্টি এই বিষয়েও এখানে ইউনাকে টেনে আনা শুরু করে দিল যে এটা ইউনার ভুল। ইউনা বিরক্তি প্রকাশ করে বলল যে চশমার নয়, মেন্টাল হসপিটালের প্রয়োজন রয়েছে এই পুরো ফ্যামিলির। আর তাছাড়া এখানে শিনের তো একটা অ্যাক্টিং ক্লাস খুলে নেওয়া উচিত। এতক্ষণ এখানে শিন বলতে শুরু করলো যে আমার স্রেফ একটা শেষ ইচ্ছে আছে, কিন্তু আমার মনে হয় না আমার এই শেষ ইচ্ছেটাও পূরণ হতে পারবে। তখনই এখানে আন্টি বলতে শুরু করলো যে বলো, তোমার যা ইচ্ছে হবে আমরা সবাই মিলে সেটা পূরণ করব। আর একই কথা এখানে ভ্যানও বলল। তখনই সে তাদের জানালো যে আমি এখানে ভ্যানের বউ হতে চাই, এটাই আমার শেষ ইচ্ছে, যা একটা ফাইনাল বিয়ে হবে। আমি প্রমিস করছি যে এই বিয়ে ছাড়া আমার আর অন্য কোনো এক্সপেকটেশন থাকবে না। তখনই এখানে আন্টি ভ্যানকে বলল যে এটাই খুব ভালো সুযোগ, এমনিতেও এখানে ডিভোর্স এই মেয়েটাকে দিতেই হবে, তো তুমি ডকুমেন্টসগুলোতে সাইন করে নাও আর এখানে শিনের সাথে বিয়েটা করে নাও, খুব ভালো হবে। এই বিষয়টাতে এখানে ইউনাও এগ্রি করতে লাগলো, কিন্তু ভ্যান রাজি হলো না। ভ্যান সরাসরি মানা করে দিল। ইউনা রেগে গিয়ে বলল যে তুমি কি আস্ত একটা গাধা? এটা 2025 সাল চলছে। তোমার যদি মনে হয়ে থাকে যে এখানে আমার সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকা অবস্থায় তুমি ওর সাথে ওয়েডিং করতে পারবে, তাহলে এটা ইম্পসিবল। বিয়ে করার জন্য তোমাকে এখানে আমাকে ডিভোর্স দিতেই হবে। ভ্যান অনুরোধের সুরে বলল যে ইউনা, আমার ওপর ভরসা রাখো, স্রেফ একটা বিয়েই তো, তারপর আমি এখানে শিনের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দেব। আর এখানে ইউনা গভীর চিন্তায় পড়ে গেল যে যদি সত্যি সত্যি 3 মাসের মধ্যে মারা যাওয়ার হতো, তাহলে তো এটা সম্ভবই নয়, কারণ বেচারি ফিমেল লিড 10 বছর ধরে কষ্ট পেয়েছিল আর গল্পের শেষে কিডনি ট্রান্সপ্ল্যান্টও হয়েছিল, যার মানে পরিষ্কার যে এটা ওর স্রেফ একটা বাহানা মাত্র। তখন এখানে ইউনা বলল যে কোনো ব্যাপার না, এক কাজ করি, আমরা এখানে শিনের ফুল বডি চেক আপ করাই। যদি সত্যি সত্যি এখানে রেজাল্ট এমনটা বের হয়, তাহলে হ্যাঁ, আমি প্রমিস করছি যে এই ওয়েডিংয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্টস আমি নিজে দাঁড়িয়ে থেকে করব এবং ডেকোরেশনও করব। তখনই সে ফোন করতে যাচ্ছিল, কিন্তু এতক্ষণে শিন তার হাত থেকে ফোনটা কেড়ে নিল এবং এমন একটা ভাব করলো যেন এখানে ইউনা তার সাথে মারামারি করছে। তখন ভ্যানও প্রচণ্ড রেগে গিয়ে ইউনাকে একটা চড় মারল, যার আসল ব্যথা এখানে ভ্যানের নিজের হলো। আর এখানে ইউনা উল্টো খুশি হয়ে শিনকে একটা কড়া চড় মেরে দিল এবং বলল যে এখানে যদি কেউ আমাকে চড় মারে, তাহলে তার আসল চড়টা তোমার গালে এসে লাগবে শিন। সেখানে সবাই ইউনার ওপর চিৎকার করছিল এবং তারা তাকে আবারও চড় মারতে যাচ্ছিল, কিন্তু এখানে ভ্যান নিজের মাকে আটকে দিল। আন্টি রেগে গিয়ে বলল যে এখানে তুমি এই মেয়েটার জন্য আমার হাত থামাচ্ছ? ভ্যান অনুনয় করে বলল যে মম, প্লিজ বোঝার চেষ্টা করুন, ও আমার ওয়াইফ, ওরও নিজস্ব একটা সেলফ রেসপেক্ট আছে। ইউনা কড়া গলায় বলল যে অল্প নয়, অনেক আছে, পেপারসে কবে সাইন করতে হবে সেটা জানিয়ে দাও। ভ্যান তাকে বলল যে না, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, এর বদলে তুমি যা চাও তাই হয়ে যাবে। ইউনা একটু ভেবে নিয়ে বলল যে ফাইন, এক কাজ করো, তোমার যে ফুড গ্রুপ কোম্পানি আছে সেটা পুরোপুরি আমার নামে লিখে দাও, তাহলে তোমাকে এখানে ডিভোর্স দেওয়ার প্রয়োজন পড়বে না। আন্টি রেগে চিৎকার করে উঠল যে না, আমি এমনটা কোনো অবস্থাতেই হতে দেব না। ইউনা মুখ ঝামটা দিয়ে বলল যে কেন, আপনি কি এখানে শিনের সাথে বিয়ে করতে চলেছেন নাকি? না তো, তাহলে নিজের মুখ বন্ধ রাখুন। এই ডিসিশন এখানে আপনার ছেলের হয়, ও আমাকে ডিভোর্স দেবে, নয়তো আমাকে ফুড গ্রুপ কোম্পানি পুরোপুরি দিয়ে দেবে। অন্যদিকে এখানে ইউনা নিজের আসল বাড়িতে যায়। ওই সময় সে তার মাকে বসে বসে কাঁদতে দেখে। তার মা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিল, কারণ এই ফ্যামিলির ওপর ঋণের বোঝা দিন দিন বেড়েই চলেছে। আর কোনো চাপ, সেই চাপ যা এখানে তাদের ছেলে জুয়া খেলতে গিয়ে প্রচুর ধার দেনা আর লোন করে রেখেছে। আর এখন এই ফ্যামিলির এটাই আশা যে নিজের ছেলের করা ভুলের জন্য, যা সে এখনও করে আসছে এবং ভবিষ্যতেও করবে, সেই সব কিছুর খেসারত যেন এখানে ইউনা দেয়। ইউনা পরিষ্কার জানিয়ে দিল যে তার কাছে কোনো টাকা নেই। এতক্ষণে সেখানে আঙ্কেল এলো, যে এসেই এখানে নিজের ওয়াইফকে চিৎকার করে বলতে লাগলো যে সারাদিন কান্নাকাটি কি করছো? কাঁদা ছাড়া আর কোনো কাজ নেই তোমার? আর অন্যদিকে সে নিজে সারাদিন মদ গিলে যাচ্ছে। এখানে তারপর সে ইউনার কাছে সেই ফান্ডিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে লাগলো, যে ফান্ডিংয়ের ব্যাপারে এখানে সে ইউনাকে বলেছিল ভ্যানের সাথে কথা বলার জন্য। ইউনা মুখ ঘুরিয়ে বলল যে কোনো ফান্ডিং? আমার তো কিছুই মনে নেই। ইউনার বাবার প্রচণ্ড রাগ হয়ে গেল। সে ইউনার ওপর চিৎকার করে বলতে লাগলো যে এখানে তোমার বাপের কোম্পানি দেউলিয়া হওয়ার পথে বসেছে, ব্যাংক্রাফ্ট হতে চলেছে, আর তোমার এখানে কোনো পাতাই নেই, এবং তোমার সামান্য এই কথাটুকু মনে নেই? ইউনা ঝাঁঝালো গলায় বলল যে মনে আছে, আর তাছাড়া যে আপনার টাকা লুটে নিয়েছে, জান গিয়ে তাকে বলুন না টাকা ফেরত দেওয়ার জন্য। নিজের ছেলের করা ভুলের শাস্তি আমি কেন এখানে ভুগবো? আঙ্কেলের এখানে ইউনার ওপর প্রচণ্ড রাগ হয়ে গেল। ইউনা বলল যে রাগ দেখিয়ে কোনো লাভ নেই, যার ওপর রাগ দেখানো উচিত ছিল তার ওপর তো দেখাননি, আর এই কারণে এখানে সে আপনার একটা বিগড়ে যাওয়া ছেলে তৈরি হয়েছে। আন্টির এখানে ইউনার ওপর প্রচণ্ড রাগ হলো, যেখানে সে তাকে চিমটি কাটতে শুরু করলো এবং নিজের বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য চাপ দিতে লাগলো। আর ইউনা শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে নিজের মাকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে বলতে শুরু করলো যে আমার তো মনে হতো আপনি এখানে খুব ইনোসেন্ট, আপনার ফ্যামিলির জন্য কত চিন্তা হয়, কিন্তু তারপর আমার ধীরে ধীরে রিয়ালাইজ হলো যে আপনি তো এখানে এন্টায়ার টাইম স্রেফ কেঁদেই যান, সাহায্য স্রেফ আমার কাছে চান এবং আমাকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেন। আর যখনই এখানে কোনো গন্ডগোল হতো, ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি স্রেফ আমাকে মারতেই জানেন, আর নিজের ফিজিক্যাল আর ইমোশনাল যত রাগ আছে তা আমাকে মেরে আমার ওপরই মেটান। এটা শোনার সাথে সাথেই এখানে আন্টি পুরো অবাক হয়ে গেল,
কারণ সে ভাবতেই পারেনি যে ইউনার ছোটবেলার এই সমস্ত কথা মনে থাকবে। ইউনা নিজের বাবা মাকে পরিষ্কার জানিয়ে দিল যে আজ আমি এখানে তোমাদের দুজনের সাহায্য করতে তো একদমই আসিনি। আমি আজ এখানে এই ফ্যামিলির সাথে সমস্ত সম্পর্ক পুরোপুরি শেষ করার জন্য এসেছি, পরিষ্কারভাবে সম্পর্ক ভাঙার জন্য এসেছি। এটা শোনার সাথে সাথেই এখানে আঙ্কেল সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দিল। অন্যদিকে এতক্ষণে তাদের ছেলে দৌড়ে ভেতরে এলো, যে এসেই এখানে ভ্যানের বিয়ের ব্যাপারে বলতে শুরু করলো, এবং তাও আবার একটা ইনভিটেশন কার্ড নিয়ে, যে কার্ডে এখানে শিনের নাম লেখা ছিল। এখন শিনের কথা মনে পড়তেই আন্টির অতীতের কিছু কথা মনে পড়ে গেল। সেই কথা যেখানে সে তার ছেলেকে জন্ম দেওয়ার আগে এখানে আরও একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছিল, ঠিক 1 বছর পরে, যাকে এখানে আঙ্কেল সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিচ্ছিল, এতটাই যে সে অন দ্য স্পট এখানে সেই মেয়েটিকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু আন্টি এখানে অনেক রিকোয়েস্ট করেছিল যে সে যেন তার সাথে এমনটা না করে, সে নিজেই তার পুরো খেয়াল রাখবে। যার পরে আন্টি নিজে গিয়ে তার সেই কন্যা সন্তানকে অন্য এক ধনী মানুষের হাতে তুলে দিয়েছিল, যাতে করে ভবিষ্যতে সে অন্তত হাসি খুশিতে বেঁচে থাকতে পারে। নয়তো সে যদি এই ফ্যামিলিতে থাকতো তাহলে সে নির্ঘাত মরে যেত। এই কারণে আমরা বর্তমানে ফিরে আসি, যেখানে আন্টির মনে ঘোর সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। সেই মেয়েটি কোথাও তাদের নিজেদের বায়োলজিক্যাল মেয়ে নয় তো? অন্যদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে আন্টি ভ্যানকে কোশ্চেন করতে শুরু করেছে যে শেষ পর্যন্ত কেন এখানে ভ্যান অন্য কোনো বিয়ে করবে? প্লিজ বলে দাও এটা অন্য কোনো ভ্যান। ইউনা হেসে বলল যে অন্য কাউকে যদি চিনে থাকো তাহলে ভালো, নয়তো এটা আমার এক্স হাজব্যান্ড ভ্যান, আর আমরা এমনিতেও ডিভোর্স নিতে চলেছি। এই কথা শোনার সাথেই এখানে আঙ্কেল তাকে একটা থাপ্পড় মেরে দিল, কিন্তু ইউনার কোনো ব্যথা অনুভব হলো না। আর সে এখানে নিজের বাবাকে মুখের ওপর জবাব দিল যে আপনি তো এখানে নিজের জীবনে না একটা ভালো ছেলে হতে পেরেছেন, না একজন ভালো বাবা, আর না একজন ভালো হাজব্যান্ড, আর না কখনো একজন ভালো মানুষ হতে পারবেন। আর এই সমস্ত কথার কারণে তো এখানে আঙ্কেলের রাগ ইউনার প্রতি আরও কয়েক গুণ বেড়ে গেল। অন্যদিকে আমরা এখানে শিনকে দেখতে পাচ্ছি যে মনে মনে ভীষণ খুশি ছিল, কারণ শিন জানবুঝকার এখানে বিয়ের ইনভিটেশনের একদম প্রথম কার্ডটা পাঠিয়ে দিয়েছিল ইউনার বাড়িতে, যাতে করে ওখানকার লোকেরা তাকে পিটিয়ে সোজা করতে পারে। অন্যদিকে এখানে সে তাকে একটা কমলা লেবু অফার করছিল, যা সে রিজেক্ট করে দিল। আর এখানে ভ্যান শিনকে বোঝানোর চেষ্টা করছিল যে দেখো শিন, আমি মানছি তুমি এখানে 7 বছর আগে আমার প্রাণ বাঁচিয়েছিলে, কিন্তু ইউনা আমার ওয়াইফ, আর এতগুলো বছর ধরে আমি ওর সাথে খুব অন্যায় করে আসছি। সো আই থিঙ্ক এখানে এই বিয়েটা তোমার শেষ ডিসিশন হবে। আর হ্যাঁ, এটা তোমার শেষ ইচ্ছে, যা আমি পূরণ করে তোমার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দেব। এরপর বাকি জীবনটা তোমাকে একাই কাটাতে হবে, মৃত্যু পর্যন্ত। আর আমি এখানে ইউনার হাজব্যান্ড হয়েই কন্টিনিউ করব। এই কথা শোনার সাথে সাথেই এখানে শিনের প্রচণ্ড রাগ হয়ে গেল, কিন্তু ততক্ষণে এখানে ভ্যানের শরীরে চড় থাপ্পড় পড়তে শুরু করলো। আর সে খুব ভালো করেই বুঝে গেল যে ইউনাকে এখানে কেউ না কেউ বুলি করছে। তখন সে ইউনার কাছে ছুটে যেতে চাইল, কিন্তু সেখানে ইউনাকে যে মারা হচ্ছিল তা এতটাই মারাত্মক ছিল যে ভ্যান ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল, আর তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করলো। আর এখানে ইউনা ছিল যে পুরোপুরি একদম ঠিকঠাক দাঁড়িয়েছিল। সে এখানে তাদের উদ্দেশ্য করে বলল যে এত মেরে কি হবে, আমার তো বিন্দুমাত্র কিছু ফিল হচ্ছে না। এক কাজ করো না, আমাকে একেবারে প্রাণে মেরেই ফেলো। আর এখানে আঙ্কেল ঠিক সেটাই করতে যাচ্ছিলেন, এবং তাও আবার একটা মদের বোতল দিয়ে। কিন্তু এখানে আন্টি ছিল যে তাকে আটকে দিল, তাকে কন্ট্রোল করার চেষ্টা করলো এবং বোঝালো যে দেখো 3 বছর ধরে এখানে ওরা ম্যারিড, কিন্তু অ্যাটলিস্ট এখানে ডিভোর্সের সময় ইউনা তো খোরপোশ পাবে, সেই টাকা দিয়ে আমরা এখানে জয়ের সমস্ত লোন পে করে দিতে পারবো। এটা শোনার সাথে সাথেই এখানে আঙ্কেল রাজি হয়ে গেল। ইউনা তিলমাত্র দেরি না করে বলল যে আমিও কথা শুনতে পাচ্ছি এখান থেকে। যদি আপনাদের সবার মনে হয়ে থাকে যে সেই টাকা দিয়ে আমি এখানে কোনো চ্যারিটি করব, তাহলে এই বাড়িতে তো একদমই করব না, এই বাড়ির বাইরে অবশ্যই করব। থোড়াই আমি এখানে কঙ্গাল হয়ে যাই না কেন, কিন্তু এই বাড়িকে আমি এখানে একটা টাকাও দেব না। এটা শোনার সাথে সাথেই এখানে আঙ্কেলের রাগ চড়ে গেল, আর এখানে জয়ের ওপর রাগ দেখালো যে তুমি মা বাবার সাথে এমনভাবে কিভাবে কথা বলতে পারো। ইউনা এখানে জয়কে একটা কড়া চড় কষিয়ে দিল, আর বলল যে তুমি মাঝখানে কথা না বললেই বেশি ভালো হবে। এই সমস্ত ঝামেলা তোমার কারণেই তৈরি হয়েছে। এমনিতেও এক কাজ কেন করছো না, নিজেকেই কোথাও বিক্রি করে দাও না। আর আন্টি এখানে অবশেষে চিৎকার করে বলল যে কেন, ও আমার নিজের ছেলে, ও নিজেকে কেন বিক্রি করবে? আর তখনই আন্টির রিয়েলাইজ হলো যে এই কথা থেকে তো এখানে ইউনা বুঝে যাবে যে সে অন্য কারোর মেয়ে। আর আন্টি কোনোভাবেই চাইছিল না যে ইউনা এই সত্যিটা জানতে পারুক যে তারা তাদের রিয়েল মেয়েকে ইউনার সাথে এক্সচেঞ্জ করে দিয়েছিল, যাতে করে যদি এখানে সেই মেয়েটিকে তার বাবা মেরেও ফেলতো, তাও অ্যাটলিস্ট তাদের নিজেদের রক্ত তো বেঁচে থাকতো। ইউনা অবাক হয়ে বলল যে কি বললে, আমি আপনার বায়োলজিক্যাল মেয়ে নই? আন্টি আমতা আমতা করে বলল যে না না, মোমকে ক্ষমা করে দাও, ওটা স্রেফ মুখের ভুল ছিল। আর ঠিক এই সময়েই সেখানে পাওনাদার গুন্ডারা চলে এলো, সেই সমস্ত গুন্ডা যাদের থেকে জয়ের লোন নেওয়া ছিল এবং লোন পে করা বাকি ছিল। তারা বলতে শুরু করলো যে দেখুন, টাকা নেই তো চিন্তা করবেন না। আন্টি খুশি হয়ে গেল যে তারা হয়তো একটু সময় পাবে, কিন্তু সেই গুন্ডাদের কথার আসল মানে ছিল যে টাকা নেই তো চিন্তা করবেন না, কারণ টাকা আদায় করার আরও অনেক রাস্তা আছে, যা হলো এখানে এই বাড়িটা বিক্রি করে আর মান্থলি ইন্টারেস্ট নিয়ে। এখানে তো ইউনা নিজের লাইফে আগে মুভ অন করার জন্য এই ফ্যামিলিকে ছেড়ে চলে গেল, কিন্তু সেই গুন্ডাদের চলে যাওয়ার পর তো এখানে এমন অবস্থা হলো যেন এই ফ্যামিলির পুরো ইজ্জতটাই লুটে গিয়েছে। তখন তারা বলতে শুরু করলো যে যদি এমনটাই চলতে থাকে তাহলে আমরা কোথাও মুখ দেখানোর যোগ্য থাকবো না। আন্টি আশ্বস্ত করে বলল যে
তুমি চিন্তা করো না বাবা, আমার কাছে আরও রাস্তা আছে, আর সময় এসে গিয়েছে সমস্ত দয়া দাক্ষিণ্য ফেরত দেওয়ার। আর এতক্ষণে আমরা এখানে দেখতে পাচ্ছি শিনকে, যেখানে তার সেই ডক্টর বন্ধুটি তাকে বাইরে নিয়ে আসছিল এবং বাইরে এসে সে তাকে ডিএনএ টেস্টের রিপোর্টের ব্যাপারে জানাচ্ছিল। সেই রিপোর্ট অনুযায়ী এখানে শিন তো গো ফ্যামিলির অংশই নয়, আর সে তাকে পুরো স্টোরিটা খুলে বলল যে ছোটবেলায় এখানে ইউনার বাবা মা তোমাকে এক্সচেঞ্জ করে দিয়েছিল গো ফ্যামিলির সাথে, যার মানে দাঁড়ায় এখানে তোমার রিয়েল ফ্যামিলি ইউনার বাবা মা, গো ফ্যামিলি নয়। আর এই কথা এখানে শিনের তো বিন্দুমাত্র বিশ্বাস হচ্ছিল না। ততক্ষণে সেখানে আন্টিও চলে এলো তার সাথে দেখা করার জন্য। তখন এখানে আন্টি তাকে সমস্ত সত্যি কথা খুলে বলতে লাগলো, আর তাদের নিজেদের মেয়ে এখানে তাকেই একটা থাপ্পড় মেরে দিল, এই বলে যে আমাকে বারবার মেয়ে বলা বন্ধ করো, এই টাকাগুলো রাখো, আর এমন বিহেভ করো যেন আমরা কখনো এখানে দেখাই হয়নি, আর এই টাকার কথা ভুলেও কাউকে বলবে না। আন্টি এখানে তাকে করুণ সুরে জিজ্ঞেস করলো যে তুমি কি সত্যি সত্যি আমাকে একবারের জন্য মা বলতে চাও না? আর এখানে শিন পরিষ্কার মানা করে দিল এবং বলল যে টাকাটা নিয়ে এখান থেকে চলে যাও। তখন আন্টি সেখান থেকে কার্ডটা নিয়ে যাচ্ছিল, কিন্তু এতক্ষণে শিন এখানে তাকে আটকে দিল, এই বলে যে ঠিক 3 দিন পর আমার বিয়ে হতে চলেছে, অ্যাড্রেস আমি এখানে সেন্ড করে দেব, আপনাকে স্রেফ আমার একটা কাজ করতে হবে, ওই ইউনাকে বেসমেন্টে লক করে রাখতে হবে ততক্ষণের জন্য যতক্ষণ না আমার বিয়েটা ভালোভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আপনি যদি এমনটা করেন তাহলে এর বদলে আমি আপনাকে 5 মিলিয়ন ইয়েন দিয়ে দেব। আর ফাইনালি এখানে বিয়ের দিনটা চলেই এলো, যেখানে ব্যাঙ্কোয়েট হলে আসার পর সবচেয়ে আগে ভ্যানের নজর যাচ্ছিল যে এখানে ইউনা এসেছে কি আসেনি, আর ইউনার এখানে কোনো নামগন্ধই ছিল না। এতক্ষণে আমরা এখানে দেখতে পাচ্ছি মিস্টার অ্যান্ড মিসেস গোকে, যারা বিদেশ থেকে ফিরে এসেছে। তখনই শিন তাদের দেখে পুরো শকড হয়ে গেল এবং জিজ্ঞেস করতে লাগলো যে শেষ পর্যন্ত আপনারা দুজনে এখানে কি করছেন? আপনারা তো বিদেশে ছিলেন। আঙ্কেল আন্টি বললেন যে আমাদের মেয়ের বিয়ে হচ্ছে আর আমরা এখানে আসবো না, এমনটা কিভাবে হতে পারে? তুমি আমাদের না জানিয়ে বিয়ে করছো। শিন বলল যে দেখুন, আমি জানি যে এখানে মিস্টার ভ্যানের আমাদের মতো অতটা স্ট্যাটাস নেই, কিন্তু আমি এখানে এই বিয়ে কোনো অবস্থাতেই ক্যান্সেল করতে পারবো না। আন্টি এখানে শিনকে আশ্বস্ত করে বলল যে দেখো, আমরা এখানে তোমার বিয়ে ভাঙার জন্য একদমই আসিনি, আমরা এখানে খুব খুশি যে তুমি নিজের মর্জিতে কিছু করতে চাইছো, আর আমরা তোমাকে একদমই আটকাবো না। তুমি সেই সব কিছু করো যাতে এখানে তোমার আনন্দ লুকিয়ে আছে। আর এখানে তারা তাকে একটা গিফটও দিয়ে দিল, যার পর এখানে এই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল এবং ওয়েডিং প্রসিডিওর অনুযায়ী সেখানে সেটিংও তৈরি হলো। আর হোস্ট এতক্ষণে কিস করার জন্য অ্যানাউন্স করতে লাগলো। ভ্যান শিনকে ফিসফিস করে বলল যে কিস করার ব্যাপার তো এর মধ্যে ইনভলভ ছিল না। শিন বলল যে এখন তো করতেই হবে না, সবাই তাকিয়ে আছে আর সবাই এখানে ইমোশনাল হতে শুরু করে দিল। তখন তো এখানে ভ্যানও হেসিটেট করতে লাগলো, কারণ এখানে সে তাকে কিস করতে চাইছিল না। আর ঠিক এই সময়ই সেখানে ইউনার গ্র্যান্ড এন্ট্রি হলো, যে বলতে বলতে এলো যে আরে বাহ, আমার এক্স হাজব্যান্ড এখানে বিয়ে করে নিচ্ছে আর আমার এখানে আসতে একটু দেরি হয়ে গেল। তখন শিন ইউনাকে দেখে প্রচণ্ড রেগে গেল, কিন্তু কোনো ব্যাপার না, অ্যাটলিস্ট আমি এখানে সবার সামনে ওর বেইজ্জতি তো অবশ্যই করতে পারবো। আর যেমনই এখানে ইউনা স্টেজের ওপর এলো তেমনই সে তার কাছে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ইউনা জানবুঝকার তার লং ড্রেসের ওপর পা দিয়ে দিল, যার কারণে শিন ধপাস করে নিচে পড়ে গেল। ইউনা মুচকি হেসে বলল যে আরে বাপরে, তুমি তো দেখি একটু বেশি তাড়াহুড়ো করে ফেললে, এমনিতেও বিয়েটা কমপ্লিট কোথায় হয়েছে যে তুমি এখন থেকেই লুটিয়ে পড়া শুরু করে দিলে? তখনই শিন বুঝে গেল যে সে জানবুঝকার তাকে হিউমিলেট করার চেষ্টা করছে, আর তারপর শিনও প্রিটেন্ড করা শুরু করে দিল, অর্থাৎ চরম অ্যাক্টিং করা শুরু করলো, যাতে সবার মনে হয় ইউনা তাকে কত জেলাস ফিল করে, আর শুরু থেকেই সে তাকে বুলি করে আসছে। মিসেস গো যেমনই এখানে ইউনার দিকে তাকালো, তার মনের মধ্যে একটা অদ্ভুত ফিলিংস তৈরি হতে লাগলো, কিন্তু এখানে শিনের কান্নাকাটি শুনে সবাই তার কাছে ছুটে গেল তাকে সামলানোর জন্য। গেস্টরা এখানে কানাঘুষো করতে লাগলো যে ইউনা যতটা ইনোসেন্ট দেখায় ততটা কিন্তু নয়, এ তো ভীষণ চালাক মেয়ে। এখানে শিনের বাবা মা এসে ইউনার ওপর চিৎকার করতে লাগলো যে শেষ পর্যন্ত তুমি এখানে আমাদের মেয়ের সাথে এমন খারাপ বিহেভ করতে পারো না। ইউনা বুক ফুলিয়ে বলল যে আচ্ছা, আপনাদের কি আদৌ জানা আছে যে আপনাদের এই আদরের মিষ্টি মেয়ে শিন শেষ পর্যন্ত কি কি কুকীর্তি করেছে? আপনাদের মাথায় কি ঢুকছে যে আজ এই বিয়েটা কেন হচ্ছে? যদি আপনাদের জানা না থাকে তাহলে আমি আপনাদের জানাতে চাই, কারণ আপনারা সবাই তো অন্ধকারে বাস করছেন। আসলে এখানে ভ্যান আমার লিগ্যাল হাজব্যান্ড। এখন এখানে শিনের বিয়ে তো তখন করা উচিত যখন ভ্যান আমাকে এখানে ডিভোর্স দিয়ে দেবে। ও তো আমাকে এখনো পর্যন্ত ডিভোর্স দেয়নি, তাহলে এই বিয়ে এখানে পসিবল কিভাবে? একটু আপনারা আমাকে বুঝিয়ে বলুন তো। এবার আপনারাই বলুন যে আমি আপনাদের মেয়েকে একটা রক্ষিতা ছাড়া আর কিভাবে ট্রিট করব? আন্টি এখানে ইউনার ওপর রেগে গিয়ে বলল যে চুপ করো, আমার ছেলে তোমাকে ডিভোর্স দিতে চায়, কিন্তু তুমি বারবার এখানে ওর ব্রেন ওয়াশ করছো। ইউনা খিলখিল করে হেসে বলল যে আর কত মিথ্যে বলবেন? আমার কাছে ভয়েস রেকর্ডিং আছে, লাগলে আমি এখানে সবার সামনে শুনিয়েও দিতে পারি যে আমি তো বারবার বলে বলে ক্লান্ত হয়ে গিয়েছি যে আমার ডিভোর্স চাই। যার পরে এখানে আন্টির প্রচণ্ড রাগ হয়ে গেল। ইউনা এখানে মাইকটা কেড়ে নিল এবং মাইকে সবাইকে তাদের বর্তমান সিচুয়েশন প্রপারলি এক্সপ্লেন করে দিল যে আসলে এখানে কি নোংরামো চলছে। সবার এই সত্যিটা জেনে এখানে চরম বিস্ময় হলো। আর এখানে শিন আমতা আমতা করে বলল যে দেখো, তুমি ভুল বুঝছো, এটা কোনো ওয়ান সাইডেড লাভ নয়, আমরা দুজনেই একে অপরকে ভালোবাসি। আর তখনই আঙ্কেল আর আন্টি তো গার্ডদের ডাকলো ইউনাকে মারার জন্য। ইউনা এক কদম পিছিয়ে গেল আর সেই চরটা এখানে সরাসরি শিনের গালে গিয়ে লাগলো, যার পর শিন তাদের সাথে খুবই বদতমিজিভাবে কথা বলতে লাগলো। ইউনা শিনকে খোঁচা দিয়ে বলল যে আরে বাপরে,
তুমি এমন সব ভাষাতেও কথা বলতে জানো? তুমি তো খুব ইনোসেন্ট আর ভদ্র মেয়ে ছিলে, এখন কি হয়ে গেল? আর তখন এখানে ভ্যানের মাথায় আসল বুদ্ধিটা ঢুকলো যে শিন আসলে তেমন নয় যেমনটা সে এতদিন ভেবে এসেছে। সেজন্য সে এই বিয়ে করতে পরিষ্কার মানা করে দিল। ইউনা বিরক্তি নিয়ে বলল যে দেখো, যা করার পরে করবে, সবচেয়ে আগে এই পেপারসগুলোতে সাইন করো। আর এখানে সে তাকে এগ্রিমেন্ট পেপারটা দিয়ে দিল। তখনই সে সাইন করতে মানা করে দিল, এই বলে যে তুমি এখানে ওভার রিয়াক্ট করছো। আমার কাছে এখানে শিন আমার ছোট বোনের মতো, আর তুমি এত বড় ভুল বোঝাবুঝি নিজের মনে পুষে রেখেছো। ইউনা এখানে মাইকে জোরে জোরে বলল যে শিনের বাবা মা, আই মিন মিস্টার গো অ্যান্ড মিসেস গো, আপনারা শুনতে পাচ্ছেন তো যে আসলে এখানে কি নোংরা খেলা চলছে? একটা ভাই বোন বিয়ে করছে। আমার তো মাথায় ঢুকছে না যে আমরা শেষ পর্যন্ত কোনো দুনিয়ায় বাস করছি। যার পরে এখানে আঙ্কেল আন্টি তাকে ফোর্স করতে লাগলো তাকে ডিভোর্স দেওয়ার জন্য। আর ফাইনালি এখানে ইউনা তার কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েই গেল, যেখানে সে তাদের ফাইনাল গুড বাই জানিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। অন্যদিকে এখানে শিন ভ্যানকে জড়িয়ে ধরে বলতে লাগলো যে এখন আমাদের এখানে কেউ আলাদা করতে পারবে না। ভ্যান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল যে দেখো, আমাদের ডিসিশন বিয়ে পর্যন্তই ছিল, এর আগে বা পরে আমরা এখানে এগোতে পারবো না। আর তখনই শিনের রিয়েলাইজ হলো যে ইউরিকে দূরে সরিয়ে দেওয়াই যথেষ্ট ছিল না, আর সে এমন নাটক করতে লাগলো যেন তার পুরো বডি উইক হয়ে গিয়েছে, যার কারণে এখানে সে সবার থেকে সিম্প্যাথি পাওয়া শুরু করে দিল। আর অন্যদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনাকে, যখন সে বাইরে যাচ্ছিল তখন সেখানে চলে এলো তার আন্টি, অর্থাৎ তার সেই ফেক মা তার সাথে দেখা করার জন্য। আর সে এখানে এমন প্রিটেন্ড করছিল যেন সে ইউনাকে খুব মিস করেছে। ততক্ষণে সে অজ্ঞান হওয়ার নাটক করলো এবং তাকে বলল যে প্লিজ প্লিজ আমাকে কোনো রুমে নিয়ে গিয়ে একটু রেস্ট করতে দাও। আর পরে সে তাকে একটা জলের গ্লাস এগিয়ে দিল, যে জলের ভেতরে সে আগে থেকেই ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিল। ইউনা আগে থেকেই খুব ভালো করে জানতো যে এখানে কি ঘটতে চলেছে, সেজন্য সে নিজে এখানে তাদের সেই ওষুধ মেশানো জলটা খেতে চাইল না। এখন তাদের সবার মনে হতে লাগলো যে ইউনা হয়তো অজ্ঞান হয়ে গিয়েছে, সেজন্য তারা সেই পাওনাদার গুন্ডাদের ভেতরে পাঠিয়ে দিল এখানে টাকার বদলে ইউনাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ততক্ষণে তো এখানে ইউনা তাদের সবাইকে খুব সুন্দর করে উচিত শিক্ষা দিয়ে দিল আর বলল যে তোমাদের কি মনে হয় যে আমি সত্যি সত্যি বিশ্বাস করে নেব যে তোমরা সবাই আমার জন্য এত কেয়ার করো? একদমই না, আর কখনো নয়। আর সেখানে সে তাদের আচ্ছা মতো পিটিয়ে ওখান থেকে সগর্বে চলে গেল। অন্যদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি শিনকে, যেখানে তার বাবা মা তাকে জিজ্ঞেস করছিল যে আমাদের কি এখানে হসপিটালে যাওয়া উচিত। এখন শিনের তো খুব ভালো করেই জানা ছিল যে তাদের কন্ট্যাক্টস এখানকার বড় বড় হসপিটালে আছে, যেখানে সে কোনোভাবেই যেতে পারবে না, নয়তো তার সমস্ত ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। সেজন্য সে তাদের বলল যে না, আপনারা যান, আমি এখানে একদম ঠিক আছি, ভ্যানের সাথে কিছু পার্সোনালি কথা বলতে চাই। তাদের সবার চলে যাওয়ার পর এখানে সে ভ্যানের খুব ক্লোজ আসার চেষ্টা করতে লাগলো, আর সে জানবুঝকার এমন একটা পারফিউম মেখে এসেছিল যাতে করে ভ্যান তাকে দেখে সেডিউস হয়ে যায়। ভ্যান সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যেতে লাগলো। আর তখন তার ধাক্কা লাগলো এখানে ইউনার সাথে। আর ইউনা এক নজরেই বুঝে গেল যে এখন এর অ্যান্টিডোট তো সে নিজেই সে তাকে কোনোভাবেই দিতে পারবে না। সো সে তাকে ওই রুমে একা ছেড়ে দিয়ে ওখান থেকে চলে গেল। অন্যদিকে এখানে ছিল শিন, যাকে মনে হচ্ছিল যে আমার মা, অর্থাৎ তার রিয়াল বায়োলজিক্যাল মা হয়তো সেই কাজটা করে দিয়েছে তাকে লক করে কোনো গুন্ডার হাতে তুলে দেওয়ার জন্য। এই কারণে এখানে সে নাটক করলো আর চিৎকার করে সবাইকে ডাকলো। সেই দরজা ওপেন হতেই গুন্ডা তো সামনে চলে এলো, কিন্তু সেখানে ইউনার বদলে হাত পা বাঁধা অবস্থায় ছিল জয়, অর্থাৎ ইউনার সেই লম্পট ভাই। ততক্ষণে ইউনা সেখানে এসে হাততালি দিয়ে বলতে লাগলো যে আরে বাপরে, এই সব কিছু কি দেখছি? মনে হচ্ছে আপনারা এখানে প্রচণ্ড শকড হয়ে গিয়েছেন, কিন্তু আমি আপনাদের জানাতে চাই যে আমার ভাই জয় আসলে বাইসেক্সুয়াল। আর সে এখানে তাদের কিছু আপত্তিকর ফটোও দেখাতে শুরু করলো, যার পরে এতক্ষণে তো সেখানে মিস্টার গো অ্যান্ড মিসেস গো ও হাজির হয়ে গেল। ইউনা বলল যে চলো, এখন আমাকে এখানে ফাইনালি সবাইকে আসল সত্যিটা জানাতেই হবে যে কিভাবে এখানে এই সব কিছু আমার মা প্ল্যান করেছিল। এখন আন্টি এখানে এত বেশি রেগে গেল যে সে সবার সামনে নিজে থেকেই স্বীকার করে ফেললো যে দুজনের সবচেয়ে বড় ভুল আমি করেছি, তোমাকে এখানে জন্মের পরেই অন্য একটা মেয়ের সাথে সুইচ করার মাধ্যমে। আর ওই সময় সবার সামনে আসল ট্রু প্রুফ চলেই এলো যে ইউনা তো এখানে তাদের রিয়াল মেয়েই নয়। ইউনা মুচকি হেসে বলল যে শিন তো এখানে নিজের বাবা মায়ের মতো একদমই দেখতে নয়। আর তখনই চারপাশের সবার মনে চরম ডাউট তৈরি হতে শুরু করলো। ঠিক এই সময় এখানে ইউনা একটা ভয়েস রেকর্ডিং ক্লিপ তাদের অন করে শোনালো, যার মধ্যে পরিষ্কার প্রমাণ আছে যে কিভাবে এখানে শিনি তার এই ফেক মাকে এই সব কিছু করার জন্য উস্কে দিয়েছিল। ততক্ষণে পুলিশও চলে এলো তাকে অ্যারেস্ট করার জন্য। আর এখানে শিন হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল এবং নিজের বাবা মায়ের কাছে হেল্প চাইতে লাগলো। মিস্টার গো প্রচণ্ড রেগে গিয়ে এখানে ইউনার ওপর খুব চিৎকার করতে লাগলো। ইউনা শান্ত গলায় বলল যে দেখুন, আপনার মেয়ের যে ভুল সেটা 100% সত্যি, এভিডেন্সও আছে। যদি বিশ্বাস না হয় তাহলে শুনে দেখে নিন, আপনার মেয়েরই ভয়েস আছে এর ভেতরে। যার পরে সেখানে আরও একবার সে নিজের বাবা মায়ের কাছে স্রেফ সাহায্য চাইতে লাগলো। মিস্টার গো রেগে গিয়ে বললেন যে আমি আমার মেয়েকে এখানে কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু এখানে আন্টি তাকে আটকে দিল, অর্থাৎ মিসেস গো এই কথা বলে যে এই জিনিসে এখানে শিনেরই ভুল আছে। আর হ্যাঁ, অ্যাজ আ প্যারেন্ট আমরা পুরোপুরি ফেল করেছি, আমাদের জানা ছিল না যে এখানে শিন এই সমস্ত নোংরামও শিখে যাবে। সো শিন, তুমি যে ভুলটা করেছো তার শাস্তি তো তোমাকে অবশ্যই পাওয়া উচিত। এটা শোনার সাথেই এখানে শিন পুরো অবাক হয়ে গেল যে তার নিজের বাবা মা এখানে তার সাইড নিচ্ছে না,
কিন্তু আঙ্কেল আন্টি একদমই ঠিক কথা বলছেন যে ও যদি ভুল করে থাকে তাহলে তার শাস্তিও এখানে পাওয়া উচিত। তখনই এখানে ইউনা সবার সামনে সমস্ত সত্যিটা ফাঁস করে দিল যে কিভাবে এখানে তার মা ছোটবেলায় বাচ্চাদের সুইচ করে দিয়েছিল। আর এটা শোনার সাথেই এখানে আঙ্কেল রেগের মাথায় তার গলা টিপে ধরতে গেল। পুলিশ এখানে আঙ্কেলকেও সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিল। তখন চারপাশের সমস্ত গেস্টরা তো এই চরম তামাশা আর ড্রামাতে খুব ইন্টারেস্টেড হয়ে গেল এবং তারা প্যাটার্নিটি টেস্টের ডিমান্ড করতে লাগলো, যাতে করে সমস্ত সত্যিটা এখানে সবার সামনে পরিষ্কার হয়ে যায়। অন্যদিকে বন্ধুরা সেখানে বেশি রিকোয়েস্ট করার কারণে তাকে ছেড়ে দেওয়া হলো। আর তারপর শিনের মনে হতে লাগলো যে এখনও সময় আছে, সে এখানে প্যাটার্নিটি টেস্টের রেজাল্টসগুলোকে অল্টার করে দেবে, যাতে করে এক্সচেঞ্জ করার পর সবাই বুঝতে পারে যে ওই তাদের রিয়াল মেয়ে, ইউনা তাদের রিয়াল মেয়ে নয়। কিন্তু এই জিনিসেরও আসল সলিউশন এখানে ইউনার কাছে আগে থেকেই ছিল। ইউনা স্মিথ এসে বলল যে দেখুন, যদি প্যাটার্নিটি টেস্ট করাতেই হয় তাহলে আমরা কেন না এখানেই করিয়ে নিই, কিন্তু হ্যাঁ, আপনাদের চেনা পরিচিত কোনো হসপিটাল থেকে নয়, বরং একদম আননোন জায়গা থেকে। কারণ কি জানি শেষ পর্যন্ত এখানে সে হয়তো সমস্ত রেজাল্টসগুলোকে এক্সচেঞ্জ করে নিতে পারে। এটা শোনার সাথেই সেখানে সবাই রেজাল্টের অপেক্ষা করতে লাগলো। আর এতক্ষণে সেখানে রেজাল্ট চলে এলো আর সবার সামনে এখানে অফিসিয়ালি প্রুফ হয়ে গেল যে ইউনাই তাদের একমাত্র লিগ্যাল বায়োলজিক্যাল মেয়ে। এখন শিন তো চারদিক থেকে ফেসে গেল, সেজন্য সে ইমোশনাল ড্রামা করা শুরু করে দিল, এই বলতে বলতে যে আমাকে ক্ষমা করে দাও ইউনা, আমি এখানে তোমার জায়গা কেড়ে নিয়েছিলাম। আর সে কন্টিনিউয়াসলি সরি বলতে শুরু করে দিল, যেখানে আঙ্কেল আন্টিরও তার জন্য খুব খারাপ লাগছিল। কিন্তু ততক্ষণে সেখানে চলে এলো ভ্যান, যে প্রথমবার এখানে একটা বুদ্ধিমানের মতো কথা বলল এই বলে যে আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে শিন অন্য একজনকে হায়ার করেছিল ইউনার রেপুটেশন পুরোপুরি ডাউন করার জন্য। আর এই বিষয়ের কারণেই এখানে তারা তার ওপর প্রচণ্ড রেগে গেল। কিন্তু এতক্ষণে তার নতুন নাটক শুরু হয়ে গেল তার কিডনিকে কেন্দ্র করে। তখন তারা চলে গেল এখানে চেক আপ করানোর জন্য, যেখানে জানা গেল যে তার একটা কিডনি ড্যামেজ হওয়ার কারণে এখানে সে বেশি দিন বাঁচতে পারবে না, যার মানে দাঁড়ায় তার কিডনি ট্রান্সপ্লান্টের চরম প্রয়োজন পড়বে। আর এই রিপোর্টস অনুযায়ী এখানে ইউনার কিডনি একদম পারফেক্ট ম্যাচ করছিল ট্রান্সপ্লান্ট করার জন্য। তখন আঙ্কেল এখানে ইউনাকে কল করতে যাচ্ছিলেন, কিন্তু আন্টি পরিষ্কার মানা করে দিল এই বলে যে ইউনা এখানে আমাদের নিজেদের রক্ত, আমাদের নিজেদের মেয়ে, আমরা শেষ পর্যন্ত এখানে ওকে কেন স্যাক্রিফাইস করার জন্য বলবো। মিস্টার গো যুক্তি দিয়ে বললেন যে দেখো, স্রেফ একটা কিডনিরই তো ব্যাপার, এমনিতেও একটা কিডনি নিয়েও তো মানুষ নিজের জীবন অনায়াসে কাটিয়ে দিতে পারে। আর এই বিষয় নিয়েই এখানে মিস্টার গো অ্যান্ড মিসেস গোর মধ্যে চরম ঝগড়া লেগে গেল, যেখানে মিস্টার গো বলছিলেন যে মানলাম ও আমাদের রিয়াল মেয়ে নয়, কিন্তু 25 বছর ধরে আমি ওকে নিজের বুকে আগলে মানুষ করেছি, আমি ওকে এভাবে মরতে দিতে পারি না। আর মিসেস গো ও পরিষ্কার জানিয়ে দিলেন যে যেভাবে মানুষ করেছেন সেটা সম্পূর্ণ ভুল ছিল, সো আমি এই জিনিসটাকে বিন্দুমাত্র পারমিশন দেব না। আর ইউনা নিজের কিডনি স্যাক্রিফাইস করবে না, আমি ইউনার সাথে আছি, আমি এখন দেখছি শেষ পর্যন্ত কে ওকে আঘাত করতে পারে। এমনটা বলে সে ওখান থেকে চলে গেল। আর অন্যদিকে এখানে মিস্টার গো চলে গেলেন শিনের সাথে দেখা করার জন্য। শিন কান্নাকাটি করে বলল যে থ্যাংক ইউ আমার এত খেয়াল রাখার জন্য, যদিও আমার কাছে এখন বেঁচে থাকার জন্য মাত্র 1 সপ্তাহ সময় বাকি আছে, কিন্তু আমি খুব খুশি যে আমি এখানে আপনার মেয়ে হওয়ার সুযোগ পেয়েছি। আর এমন আবেগঘন কথা বলে সে এখানে আঙ্কেলকে নিজের জাঁতাকলে পুরোপুরি ফাঁসিয়ে নিল, যেখানে আঙ্কেল অলরেডি একটা নোংরা প্ল্যান করে ফেললেন আর ভাবলেন যে পরে সে ইউনার কাছে ক্ষমা চেয়ে নেবেন। এতক্ষণে এখানে ইউনা অপারেশন থিয়েটারে ছিল, যেখানে সেই ডাক্তারটি ছিল। আর ততক্ষণে তো এখানে শিনও ভেতরে ঢুকে পড়ল। শিন সেই ডক্টর বন্ধুটিকে বাইরে পাঠিয়ে দিল আর ইউনাকে একটা কড়া চড় মেরে দিল। সে বলতে লাগলো যে তোমার ভুল এটা নয় যে তুমি একটা রিচ ফ্যামিলিতে জন্ম নিয়েছো, তোমার আসল ভুল তো এই পৃথিবীতে জন্ম নেওয়াই। যদি তুমি এই দুনিয়ায় না আসতে তাহলে আজ এখানে সব কিছু খুব সুন্দরভাবে চলতো। আর সে তাকে মারতে শুরু করে দিল এই বলতে বলতে যে কোনো ব্যাপার না, এখন দেখো কিভাবে এখানে আমি তোমার জীবন প্রদীপ কেড়ে নেব। আর আমার ওই ফ্রেন্ড ডক্টর সবাইকে জানিয়ে দেবে যে তোমার মৃত্যু এখানে হেভি ব্লিডিংয়ের কারণে হয়েছে, আর কেউ এখানে কিছুটি জানতে পারবে না। কিন্তু এখানে ভ্যানের শরীরে রিয়াল পেন ফিল হতে শুরু করলো যখন এখানে ইউনাকে চড় মারা হচ্ছিল। সে সঙ্গে সঙ্গে এখানে সবাইকে অ্যালার্ট করে দিল যাতে তারা দ্রুত গিয়ে ইউনাকে সেভ করতে পারে। আর এখানে ছিল শিন, যে তাকে একটা ধারালো কাঁচি দিয়ে প্রাণে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু ইউনা পা দিয়ে লাথি মেরে এখানে নিজেকে ডিফেন্ড করতে শুরু করলো। আর এখানে ততক্ষণে তো মিসেস গো চলে এলো ইউনাকে বাঁচানোর জন্য, যেখানে সে ডক্টরকে ধাক্কা মেরে যেমনই ভেতরের দিকে গেল, ইউনা সেম টাইমে দরজা খুলে বাইরে পালানোর চেষ্টা করছিল। আর সেই কাঁচিটা এখানে সরাসরি আন্টির গায়ে গিয়ে লাগলো, যেখানে শিনের তো বিন্দুমাত্র বিশ্বাস ছিল না যে তার হাত থেকে এত বড় ভুল হয়ে যাবে। আর এখন যখন ভুল হয়েই গিয়েছে তখন তার মেইন ভয় এটা ছিল যে যদি তার এই ফেক মা বেঁচে যায় তাহলে তো এখানে সবাইকে জানিয়ে দেবে যে আসলে এখানে সে ইতাকে আঘাত করেছে, যার পরে এখানে ইউনার প্রচণ্ড রাগ হয়ে গেল। আর এখানে সেই ডাক্তার আর শিন তাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু ইউনা এখানে তাদের সাথে ফাইট করে সঙ্গে সঙ্গে আন্টিকে নিয়ে চলে গেল অন্য একটা অপারেটিং রুমে। ততক্ষণে এখানে মিস্টার গো ও চলে এলো নিজের বডিগার্ডদের সাথে হাতে একটা গান নিয়ে, যাতে করে এখানে সে ইউনাকে আচ্ছা মতো সবক শেখাতে পারে। তখন এখানে ভ্যান এসে আঙ্কেলকে এটাই বোঝাচ্ছিল যে ইউনা এই সব কিছু করতেই পারে না, আমাদের এখানে শান্ত মাথায় এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেট করতে হবে। ইউনা এখানে আন্টির অপারেশনের সাকসেসের ওয়েট করছিল যে ততক্ষণে গার্ডরা তাকে জোর করে টেনে মিস্টার গোর সামনে নিয়ে এলো। আর মিস্টার গো এখানে ইউনার দিকে গান তাক করে বললেন যে বলো
বলো শেষ পর্যন্ত তুমি এখানে নিজের মাকে প্রাণে মারার চেষ্টা কেন করলে? ইউনা চিৎকার করে বলল যে আমি কিচ্ছু করিনি, এই সব কিছু এখানে ওই শিন করেছে। যদি আপনাদের কোশ্চেন করতে হয় তাহলে যান গিয়ে শিনকে করুন। শিন ওই ডক্টরের সাথে হাত মিলিয়ে রেখেছে। দুজনে মিলে আমাকে এখানে আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু আমি সঠিক সময়ে মোমকে অপারেটিং রুমে নিয়ে এসেছি, ওরা নয়। এতক্ষণে সেখানে শিনও হাজির হয়ে গেল, যেখানে তার গায়ে চোটের দাগ দেখে আঙ্কেলের অবাক লাগলো। আর শিন বানিয়ে বানিয়ে বলল যে এই সব কিছু এখানে ইউনা করেছে। ইউনা কড়া গলায় বলল যে একদম ঠিক বলেছ, আমিই করেছি। এই জিনিসটা আমি ডিনাই কেন করব? কিন্তু একটু বুঝিয়ে বলো তো যে চোটটা তোমার এখানে কেন আর কিভাবে লেগেছে? শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কথা এদের খুলে বলো। আর এখানে শিন ওভার ড্রামাটিক ওয়েতে চরম নাটক করা শুরু করে দিল। আঙ্কেলের এখানে শিনের জন্য খুব কষ্ট হচ্ছিল। শিন ফোরানি কেটে বলল যে আই নো আমি আপনার রিয়াল মেয়ে নই, কিন্তু আমি এতগুলো বছর ধরে আপনার সাথে থেকেছি। আমি আপনার সাথে মিথ্যে কিভাবে বলতে পারি? আর যখনই এখানে তার আসল চুরিটা ধরা পড়ে যাচ্ছিল, তখন সে এখানে অজ্ঞান হওয়ার নাটক করলো। ইউনা আঙ্কেলকে বলল যে ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নেই, আমি ওকে এখনই জাগিয়ে দিচ্ছি। কিন্তু আঙ্কেল বারণ করতে লাগলেন। তখন সে ভ্যানকে বডিগার্ডদের সামলানোর জন্য বলল আর শিনকে একের পর এক চর মারতে শুরু করলো। তবুও শিন উঠল না। সে মিস্টার গোকে বলল যে আপনারা চিন্তা করবেন না, ও স্রেফ নাটক করছে। এবার আমি ওর গালে এই নখ দিয়ে একটা আঁচড় কাটবো, আর দেখবেন ও কেমন উঠে দাঁড়ায়। যেখানে সে স্রেফ এই নাটকটা করার অভিনয় করতেই ভয়ের চোটে শিন লাফিয়ে উঠে দাঁড়ালো। আঙ্কেল নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলেন না যে এখানে ইউনার বলা প্রতিটা কথা 100 ভাগ সত্যি বের হলো, আর শিন এখানে জঘন্য মিথ্যে বলছিল। অন্যদিকে সে আবার নাটক করা শুরু করে দিল আর একগাদা মিথ্যে বলতে লাগলো। ভ্যান এখানে রেগে গিয়ে বলল যে শিন, শেষ পর্যন্ত আর কত মিথ্যে বলবে তুমি? তুমি একটা মিথ্যেকে আড়াল করার জন্য কত কত মিথ্যে বলে দিলে। এখন তো অ্যাটলিস্ট একজন ভালো হিউম্যান বিইং হয়ে যাও। শিন কাঁদো কাঁদো গলায় বলল যে কোনো ব্যাপার না ভ্যান, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। যদি মম আজ এখানে বেঁচে থাকতো তাহলে সব কিছু প্রুফ করতে পারতো। ইউনা মুচকি হেসে বলল যে কোনো ব্যাপার না শিন, এমনিতেও এখানে ওনার অপারেশন পুরোপুরি সাকসেসফুল হয়েছে। কিছু সময় পর এখানে ওনার জ্ঞান ফিরে আসবে, আর তখনই সমস্ত সত্যিটা সবার সামনে চলে আসবে। এই কথা এখানে শোনার সাথেই সে মনে মনে প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং ভাবতে লাগলো যে তাকে যে কোনো উপায়ে একটা রাস্তা অবশ্যই বের করতে হবে মিসেস গোকে চিরতরে খতম করার জন্য। কারণ ওনার ডেথের পর এটা প্রুফ হয়ে যাবে যে এই সব কিছু ইউনাই করেছে। কিন্তু সে যদি এখানে হোসে চলে আসে তাহলে তো সমস্ত প্ল্যান স্পয়েল হয়ে যাবে। সেজন্য এখানে সে নিজের ওই ডক্টর বন্ধুটিকে টেক্সট করে দিল নিজেরই মায়ের প্রাণ নেওয়ার জন্য। যার পরে এখানে সেই ডাক্তারটি চলে গেল অন্য ডাক্তারের কাছে এটা বলার জন্য যে এখানে আমার শিফট শুরু হয়েছে, এখন আপনি এখান থেকে যেতে পারেন। আর সে সেখানে চুপিসারে সেই ইনসুলিনের সিরিঞ্জের ভেতরে পয়জন ইনজেক্ট করে দিল আর ওখান থেকে শর্টকে পড়লো। আর কিছু সময় পর সেখানে খবর চলে এলো যে মিসেস গো মারা গিয়েছেন। আর তখন শিনবুক চাপড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল এবং ইউনার ওপর সমস্ত ব্লেম চাপাতে লাগলো যে এই সব কিছু এখানে ইউনার কারণেই হয়েছে। এতক্ষণে সেখানে ডেড বডিও নিয়ে আসা হলো, যেখানে এই সমস্ত কথা স্বীকার করার জন্য শিনের সেই ডক্টর বন্ধুটিও চলে এলো যে কিভাবে এখানে অপারেশন থিয়েটারে নিজের মায়ের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এবং শিনকে তাদের থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সে আন্টিরও প্রাণ নিল আর শিনেরও প্রাণ নিতে যাচ্ছিল। আঙ্কেল প্রচণ্ড রাগের মাথায় এসে তাকে থাপ্পড় মারতে যাচ্ছিলেন, কিন্তু ততক্ষণে সেই ডেড বডিটা আচমকা উঠে বসলো। অর্থাৎ এখানে মিসেস গো, যিনি মোটেও মারা যাননি। এই জিনিসটা দেখে এখানে শিনের ডক্টর বন্ধুটি পুরো শকড হয়ে গেল। আর আন্টি সবাইকে সেই আসল সিনটা খুলে বলতে লাগলেন যে যখন ও পয়জন ইনজেক্ট করে চলে গিয়েছিল তখনই ওনার জ্ঞান ফিরে এসেছিল, আর উনি তড়িৎ গতিতে নিজের ইনসুলিনের পাইপটা শরীর থেকে আলাদা করে নিয়েছিলেন যাতে করে সেই পয়জন ওনার বডিতে মিক্স হতে না পারে। সে সবচেয়ে আগে এখানে নিজের হাজব্যান্ডকে একটা কড়াচর কষিয়ে দিল নিজের মনে এমন নোংরা ভুল বোঝাবুঝি পুষে রাখার জন্য, এবং বলল যে এখানে আমাকে ছুরি মারার চেষ্টা অন্য কেউ নয়, বরং ওই মেয়েটি করেছে যার জীবন বাঁচাতে তুমি পাগল হয়ে গিয়েছিলে, অর্থাৎ শিন। এখানে ইউনাই আমাকে বাঁচিয়েছে, যার কারণে আজ আমি বেঁচে আছি। আর শুধু তাই নয়, শিন তো এখানে নিজের বন্ধুকে বলে দিয়েছিল আমাকে প্রাণে মেরে ফেলার জন্য, যাতে করে আসল সত্যিটা কখনো বাইরে না আসতে পারে। এখন তাদের হাতে নাতে ধরা পড়ে যাওয়ার পর সেই ডাক্তারটি গান বের করে তাদের গুলি করতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে এখানে ভ্যান এক ঘুষিতে তার হাত থেকে গানটা ফেলে দিল। কিন্তু শিন এখানে বড্ড চালাক ছিল, সে চট করে গানটা তুলে নিয়ে ইউনার মাথায় ঠেকিয়ে দিল, যার পরে সে এখানে তাদের সবাইকে পেছনে সরে যাওয়ার জন্য ওয়ার্নিং দিল আর ইউনাকে হোস্টেজ বানিয়ে একটা আড়ালে থাকা জায়গায় নিয়ে চলে গেল। আর সে ওখান থেকে স্রেফ একটা কল লাগালো ভ্যানকে, এই বলে যে যদি অন্য কারোর সাথে বা পুলিশের সাথে আসার চেষ্টা করো তাহলে মনে রেখো এখানে তুমি ইউনার ডেড বডি পাবে, এরপরে থোড়াই আমার ফাঁসি হয়ে যায় না কেন। যার পর সে একাই ওখান থেকে বেরিয়ে পড়লো। ইউনা এখানে তাকে বলতে লাগলো যে তুমি একটা আস্ত পাগল মেয়ে, আর এখানে শিন তার কথার সাথে এগ্রি করে বলল যে একদম ঠিক বলেছ, আমি একটা পাগল মেয়ে আর সবসময় থাকবো, কারণ এখানে তোমাকে না মেরে আমার নিজের শান্তি কোনোভাবেই হবে না। ওই সময় সেখানে ভ্যান হাজির হয়ে গেল, যেখানে শিন ভ্যানকে সেটাই বোঝাচ্ছিল যে সে যেন তার সাথে একটা হ্যাপি ম্যারিড লাইফ লিড করে আর সে এখানে ইউনাকে ছেড়ে দেবে। কিন্তু এখানে ভ্যান ইউনাকে ছাড়তে বিন্দুমাত্র রাজি ছিল না। ততক্ষণে তো সেখানে ইউনার বাবা মাও পুলিশ নিয়ে হাজির হয়ে গেল, যেখানে শিন প্রচণ্ড নার্ভাসনেসে আর রাগের মাথায় ইউনাকে লক্ষ্য করে গান থেকে গুলি চালিয়েই দিল।
কিন্তু সেই গুলিটা এখানে সরাসরি ভ্যানের বুকে গিয়ে লাগলো, কারণ এখানে ইউনার তো কোনো ক্ষতি হওয়ার কথাই নয়, আর সে ওখানেই মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হতে লাগলো। যেখানে সে ইউনার কাছে প্রমিস করলো যে যদি নেক্সট লাইফ আমি কখনো পাই তাহলে আমি তোমাকে শুরু থেকেই খুব ভালোভাবে ট্রিট করব, আর সে ওখানেই পুরোপুরি অজ্ঞান হয়ে গেল। এখানে তো শিনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, আর দ্রুত এখানে ভ্যানকে নিয়ে হসপিটালে যাওয়া হলো, যেখানে এতদিনে ভ্যানের বাবা মায়ের মাথাতেও আসল বুদ্ধিটা চলে এসেছিল, কারণ তারা নীল ডাউন করে এখানে ইউনার কাছে তাদের সমস্ত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছিল। কিছু সময় পর যখন এখানে ভ্যানের জ্ঞান ফিরে এলো, তখন সে জানাচ্ছিল যে সে কত বড় একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, যা আসলে কোনো স্বপ্ন নয়, বরং একটা ঘোর রিয়ালিটি ছিল, আর তার মনে হতে লাগলো যে এখানে ইউনার পুনর্জন্ম হয়েছে। তখনই এখানে ইউনা বুঝতে পারলো যে ভ্যান যে স্বপ্নের কথা বলছে তা আসলে রিয়াল উপন্যাসের এন্ডিং সিন, যা তার কাছে এখন রিয়াল মনে হচ্ছে, আর যদিও ওটা রিয়াল ছিল, কিন্তু এখন এই সমস্ত জিনিসের আর কী বা ফায়দা আছে। ইউনা তাকে শান্ত গলায় বলল যে দেখো, দেরিতে হলেও তুমি অ্যাটলিস্ট জিনিসটা বুঝতে তো পেরেছো, কিন্তু বর্তমানে আমার হার্টে তোমার জন্য কোনো জায়গা অবশিষ্ট নেই, কারণ আমার কাছে এখানে সেই মানুষটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। আর রহিবাত এখানে সেই আগুনের দিনের কথা, তো ওখানে শিন নয়, বরং আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম। সো আই হোপ তুমি এই সমস্ত জিনিস নিয়ে মনে মনে অনুশোচনা করবে আর নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবে। আর ওখান থেকে সে তাকে নিজের ফাইনাল গুড বাই জানিয়ে চিরদিনের মতো চলে গেল। অন্যদিকে সেখানে দাঁড়িয়ে কাঁদছিলেন ইউনার বাবা, যিনি এখানে তার কাছে হাত জোর করে ক্ষমা চাইছিলেন। সে তো এখানে নিজের সমস্ত সম্পত্তি ইউনার নামে লিখে দেওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছিল। ইউনা তাকে তাকিয়ে বলল যে দেখুন, আমি আপনাকে এখানে ক্ষমা অবশ্যই করতে পারি, কিন্তু আপনার সাথে থাকাটা আমি ডিজার্ভ করি না, আর না আপনি আমাকে ডিজার্ভ করেন। শেষ পর্যন্ত এখানে আপনাকে আর মমকে দুজনকে সেম জিনিস সেম টাইমে জানা গিয়েছিল, কিন্তু মম আমার সাইড নিয়েছিল, আপনি অ্যান্ড পর্যন্ত নেননি, এই কারণে আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি কথা আসে সমস্ত প্রপার্টি নিজের নামে করার, তাহলে আপনি ওটা কোনো চ্যারিটিতে দান করে দিন, অথবা আমার মমকে দিয়ে দিন। আর এখানে সে নিজের বাবাকে ফাইনাল গুড বাই জানিয়ে ওখান থেকে বিদায় নিল। ততক্ষণে সেখানে তার মায়ের সাথে তার দেখা হলো, যেখানে সে মনে মনে খুব হ্যাপি ছিল যে অ্যাটলিস্ট এখানে তার কাছে এমন একজন মানুষ আছে যে তার ওপর কমপ্লিটলি ট্রাস্ট করে আর তার প্রতি শতভাগ অনেস্ট। কিন্তু যখন সে এতটাই হ্যাপি হয়ে গিয়েছিল যে সে একটা হ্যাপি এন্ডিং পেতে চলেছে, ঠিক তখনই সেখানে উপন্যাসের হোস্ট হাজির হয়ে গেল, যে তাকে জানালো যে এখানে ইউনা নিজের 100 দায়িত্ব প্রপারলি পালন করেছে, যার মানে দাঁড়ায় সে এখন নিজের আসল দুনিয়ায় ফিরে যেতে পারবে। কিন্তু হ্যাঁ, আরও একটা মেইন ক্যারেক্টারের সাথে মিট করার মাধ্যমে যা হলো এখানে আসল ইউরি এখানে এসে ইউনাকে হাত জোর করে থ্যাংক ইউ জানালো তার এই মিস্টিরিয়াস ডেথ আর লাইফের রহস্য সলভ করার জন্য এবং একটা শান্তির লাইফ গিফট করার জন্য। আর এই থ্যাংক ইউ এর সাথে সাথেই এখানে ইউনা নিজের আসল পৃথিবীতে ফিরে এলো, যেখানে ইউনাকে উপন্যাসের একটা সম্পূর্ণ আলাদা আর হ্যাপি এন্ডিং পড়ার সুযোগ মিলল, যেখানে ইউরি নিজের মায়ের সাথে বিদেশে শিফট হয়ে গিয়েছে, আর সে তো এখন সেখানে একজন সাকসেসফুল বিজনেস ওম্যান হয়ে উঠেছে, যেখানে সে নিজের মমের সাথে সাথে খুব সাকসেসফুলও ছিল। আর সেই সাথে এখন তার একটা নিউ লাভ চ্যাপ্টার, অর্থাৎ উপন্যাসের চ্যাপ্টার 2তে তার লাভ লাইফ স্টার্ট হতে চলেছে। এতক্ষণে এখানে তো ইউনার ব্যাংক অ্যাকাউন্টে 10 বিলিয়ন ইয়েন চলেও এলো, যা দেখে সে সেই টাকা পেয়ে মনে মনে প্রচণ্ড হ্যাপি হয়ে গেল, এবং একই সাথে সেই উপন্যাসটি নিয়েও আর ঠিক এই সুন্দর নোটের মাধ্যমেই এখানে এই চমৎকার ড্রামাটির সমাপ্তি ঘটে গেল।